ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে আলোর প্রতিফলন। তো এর আগের অধ্যায় পর্যন্ত আমরা এই অধ্যায়ের বিভিন্ন রশ্মি চিত্রগুলো, বিভিন্ন ধরনের উত্তল লেন্স এবং অবতল লেন্সের বিভিন্ন অবস্থানে যদি বস্তু থাকে তাহলে তাদের বিম্ব কোথায় তৈরি হবে এবং বিম্বগুলোর প্রকৃতি কেমন হবে, আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি রশ্মিচিত্র এঁকে, অর্থাৎ জ্যামিতি এঁকে। আজকে আমরা দেখব যে এটাকে জ্যামিতি না এঁকে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ব্যবহার করে কিভাবে এটা বের করা যায়, এই অংশ থেকে আজকে আমরা শুরু করব। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জ্যামিতি ব্যবহার করে উত্তল এবং অবতল আয়নার জন্য প্রতিবিম্বের অবস্থান, আকার ইত্যাদি বের করেছি। আমরা চাইলে একটিমাত্র সূত্র ব্যবহার করে এই কাজগুলো করতে পারতাম। সূত্রটি হচ্ছে এটা, অর্থাৎ 1/u ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/f। 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এখানে ইউ হচ্ছে আয়নার পৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব, ভি হচ্ছে আয়নার পৃষ্ঠ থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং এফ হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, তো এইখানে কিছু ইনফরমেশন এখানে দেওয়া নাই, সেটা দেওয়ার জন্য আমি তোমাদেরকে এখন আমি সেগুলো তোমাদেরকে দিব। সেটা হচ্ছে, যখন আমরা ইউ এর মান বসাবো কোনো একটা ইকুয়েশনে, ইউ যেহেতু বস্তুর দূরত্ব, তাহলে ইউ এর মান অল টাইম কী হবে? পজিটিভ হবে। কারণ এটা কখনোই নেগেটিভ মান হবে না, যেহেতু প্রকৃতপক্ষেই বস্তু কোথাও না, এটা তো বাস্তব কোনো একটা বস্তু। সেক্ষেত্রে ইউ ডেফিনেটলি পজিটিভ হবে। কিন্তু এই যে ভি, তো ভিটা কি হইতে পারে? পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে। আমরা জেনারেলি ভি যদি বাস্তব বিম্ব হয়, কথার কথা, ভি যদি বাস্তব বিম্ব হয় তাহলে ভি হবে কি? পজিটিভ। আর ভি যদি অবাস্তব বিম্ব হয় তাহলে ভি এর মান হবে নেগেটিভ। আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। তো আমরা জানি যে অবতল দর্পণের ক্ষেত্রে আলোগুলো একাধিক সমান্তরাল আলোক রশ্মি এসে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে প্রকৃতপক্ষেই কী হয়? মিলিত হয়, তাই না? তো এখানে আলো যেহেতু প্রকৃতপক্ষে মিলিত হয়, এই জন্য অবতল দর্পণের যে ফোকাস দূরত্বটা সেটি হবে পজিটিভ। অবতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে কি? পজিটিভ। কিন্তু উত্তল যে দর্পণ, এই উত্তল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল আলোকরশ্মিগুলো কি হয়? প্রতিফলিত হয়ে বিপরীত দিকে ছড়িয়ে যায়, যাদেরকে বিপরীত দিকে বাড়ালে কোনো একটা বিন্দু থেকে তারা কি অগ্রসর হচ্ছে বলে মনে হয়, তাই না? অর্থাৎ প্রকৃতপক্ষে আলোগুলো একটা পয়েন্টে এখানে মিলিত হয় না, একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়। ঠিক আছে, এইরকম এই পয়েন্ট থেকে এরা আসছে বলে মনে হয়। এই জন্য উত্তল যে দর্পণ আছে সেই দর্পণের ফোকাস দূরত্ব নেগেটিভ বসাতে হবে। ঠিক আছে, তো আমরা যখন ইকুয়েশনগুলো করব তখন উত্তল দর্পণ এবং অবতল দর্পণের জন্য এফ এর মানগুলো এভাবে ব্যবহার করব। অর্থাৎ অবতল দর্পণের জন্য এফ এর মান হবে পজিটিভ এবং উত্তল দর্পণের জন্য এফ এর মান হবে নেগেটিভ। আর আরেকটা বিষয়, অনেক সময় এফ এর মান দেওয়া থাকে না, দেওয়া থাকে কি? আর এর মান দেওয়া থাকে, অর্থাৎ বক্রতার দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকে। সেক্ষেত্রে আর যদি দেওয়া থাকে তাহলে আমরা এফ সমান লিখবো r/2। ঠিক আছে, এইভাবে আমরা এফ বের করে নিয়ে এফ এর মানটা বসিয়ে দেবো। ওকে, তো সাধারণত এই ক্যালকুলেশনগুলো আমরা যদি ইউ এর মান পজিটিভ বসাই, এফ এর মান পজিটিভ বা নেগেটিভ বসাই, তাহলে ভি এর মান আমরা কী পাবো? পজিটিভ পেতে পারি, নেগেটিভ পেতে পারি। অবতল দর্পণের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুটোই পাবো। বাট তোমরা একটা জিনিস খেয়াল করবা, উত্তল দর্পণের ক্ষেত্রে তোমরা সবসময় ভি এর নেগেটিভ মান পাবা। আমরা রশ্মি চিত্রেও দেখেছি উত্তল দর্পণের জন্য সবসময় অবাস্তব বিম্ব তৈরি হয়। ঠিক আছে, তোমরা ইউ এর যে মানই বসাও না কেন, এফ এর মান নেগেটিভ হয়ে গেলে দেখবা যে দিন শেষে মানটা কী হবে? ভি এর মান নেগেটিভই আসবে। ঠিক আছে, তোমরা যারা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করতে পারো দেখতে পাবা যে আমাদের ইউ এর মান তো সবসময় 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1 কী হবে? ইউ হবে। ঠিক আছে, তাহলে ইউ তো সবসময় অল টাইম পজিটিভ, ইউ অল টাইম পজিটিভ, সেক্ষেত্রে এটা নেগেটিভই হবে। আর এফ এর মান যদি নেগেটিভ হয় তাহলে পুরোটাই নেগেটিভ হবে, আর এফ এর মান যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ হবে। আবার এটা মানের উপরেও নির্ভর করবে। বাট পজিটিভ যদি হয়, এফ এর মান যদি পজিটিভ হয় তাহলে এটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা ইউ আর এফ এর মানের উপর নির্ভর করবে। বাট এফ যদি নেগেটিভ হয় তাহলে ডেফিনেটলি এফ এবং ইউ এর যে মানই হোক না কেন এটা নেগেটিভ হবে। তার কারণ দুইটা সংখ্যা যোগ করলে সবসময়, দুইটা নেগেটিভ সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে দুইটা মিলে অবশ্যই নেগেটিভ রেজাল্টই আসবে। কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ সংখ্যা যদি যোগ করি সেক্ষেত্রে রেজাল্টটা পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। তো দেখতে পাচ্ছ সেই হিসাবে ভি এর মান অবশ্যই যখন এফ নেগেটিভ হবে তখন ভি এর মান অবশ্যই নেগেটিভ হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এফ এর মান যখন পজিটিভ হবে
তখন ভি এবং এফ এর মানের উপর নির্ভর করে এফ এবং ইউ এর মানের উপর নির্ভর করে ভি পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এই জন্য অবতল দর্পণে এফ যেহেতু পজিটিভ, এই জন্য ভি এর পজিটিভ নেগেটিভ দুই ধরনের মানই পাওয়া যাবে। বাট উত্তল দর্পণের ক্ষেত্রে যেহেতু দুইটাই নেগেটিভ, এফ এবং 1/f 1/u দুটাই নেগেটিভ আসতেছে, তো সেক্ষেত্রে ভি এর মান অবশ্যই নেগেটিভ আসবে। ঠিক আছে, তো এখানে দেখো বাস্তব প্রতিবিম্ব খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। আমরা পরের অধ্যায়ে দেখব কেমন করে লেন্স দিয়েও একটি বাস্তব প্রতিবিম্ব তৈরি করা হয়। এর পরের অধ্যায়ে মূলত প্রতিসরণ নিয়ে আলোচনা করা আছে। তোমরা দেখতেই পেয়েছো বাস্তব প্রতিবিম্বে সত্যিকারের আলোক রশ্মি থাকে, তাই এটাকে যদি কোনো পর্দায় ফেলা যায় সেখানে প্রতিবিম্বটি দেখাও সম্ভব হয়। ঠিক আছে, তো বাস্তব বিম্বগুলো সাধারণত পর্দায় ফেলা যায় এবং পর্দার উপর প্রতিবিম্ব দেখা যায়। সাধারণ বা সমতল আয়নায় তুমি যে চেহারা দেখতে পারবে, কিন্তু শুধু সাধারণ আয়না দিয়ে কখনো তোমার চেহারা পর্দায় ফেলতে পারবে না। অর্থাৎ একটা পর্দার উপর কোনো এই অবাস্তব বিম্বগুলো কখনো পর্দার উপর ফেলা যাবে না, কারণ ওখানে তো বাস্তব কোনো অস্তিত্বই নেই সেটা। ঠিক আছে, এই কারণে এটা পর্দায় ফেলা যায় না। এখন এইখানে একটা প্রশ্ন দেওয়া আছে, যদি আমরা এটাকে দেখতে চাই। 8.24 চিত্রে দেখানো হয়েছে এক্স ওয়াই বস্তুটির প্রতিবিম্ব তৈরি হয়েছে এক্স প্রাইম ওয়াই প্রাইমে। অর্থাৎ এই যে বস্তু, এটা হচ্ছে কি বস্তু এবং তার প্রতিবিম্ব হচ্ছে এটা একই স্থানে তৈরি হয়েছে এবং একই দৈর্ঘ্য বিশিষ্ট। তার মানে আমরা বুঝতে পারবো এটা কি, এটা সি, এটা অবশ্যই বক্রতার কেন্দ্র, তাই না? তো আমরা এর আগে রশ্মি চিত্রে দেখেছি বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে তাহলেই কেবল কি হয়, বিম্বটা সেখানেই তৈরি হয়। যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম বস্তুটি হতো তাহলে তার প্রতিবিম্ব কোথায় হতো? তাহলে ডেফিনেটলি আমরা এইসব বাস্তব বিম্বের ক্ষেত্রে দেখেছি, এগুলো বাস্তব বিম্ব। বাস্তব বিম্বের ক্ষেত্রে একটা বস্তু নির্দিষ্ট একটা জায়গায় রেখে যদি ওর একটা প্রতিবিম্ব পাওয়া যায়, তাহলে প্রতিবিম্বের জায়গায় যদি বস্তুটাকে রাখা হয় তাহলে এর পরের বার ওই বস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে প্রথমে যে বস্তুটা যেখানে রাখা ছিল সেখানে। অর্থাৎ বিম্ব এবং বস্তু যদি অল্টারনেট করা হয়, মানে বস্তুকে যদি বিম্বের জায়গায় বসানো হয়, তাহলে এবার বস্তুর জায়গায় কি হবে, বিম্ব তৈরি হবে। ঠিক আছে, এটি একটি বাস্তব প্রতিবিম্ব, কাজেই এক্স প্রাইম ওয়াই প্রাইম যদি প্রকৃত বস্তু হয় তাহলে তার প্রতিবিম্ব হবে এক্স ওয়াই। তাহলে এটার বিম্ব হচ্ছে এটা, এবার যদি বস্তুটাকে এখানে রাখা হয় তাহলে তার বিম্ব তৈরি হবে এখানে। ঠিক আছে, কিন্তু অবাস্তব বিম্বের ক্ষেত্রে এটা হবে না। অবাস্তব বিম্বের ক্ষেত্রে তো আসলে বাস্তবে সে একটা নির্দিষ্ট জায়গায় তো অবস্থান করে না, এটা তো অবাস্তব, তাই না? আমাদের কাছে এটা মনে হয়, আমাদের মস্তিষ্ক একটা নির্দিষ্ট জায়গায় তার ছবিটা কল্পনা করে নেয়, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকে না। সেই জায়গায় আমরা বস্তুটাকে রিপ্লেস করব কিভাবে, তাই না? অবতল আয়নার ফোকাস দূরত্ব এর ঠিক দ্বিগুণ দূরত্বে একটু বস্তু রাখলে প্রতিবিম্বটি কোথায় দেখা যাবে? তো অবতল আয়নার ফোকাস দূরত্বের দ্বিগুণ মানে কি আসলে? সিতে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব মানে কি? ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব মানে আসলে কি? বক্রতার কেন্দ্র, তখন আমরা জানি এফ সমান কি, r/2। তাহলে 2f সমান কি হবে? 2f সমান হবে r, অর্থাৎ কি বক্রতার কেন্দ্রে। ঠিক আছে, এইভাবে হিসাব করে বুঝতে হবে যে বিম্বটা কোথায় আছে। তো বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে তাহলে আমরা জানি তার যে বিম্ব সেটা বক্রতার কেন্দ্রেই হবে। ঠিক আছে, তো এরপর আছে আমরা এতক্ষণ গোলীয় অবতল আয়নার ভেতরের বিজ্ঞানটুকু শিখেছি। এবার দেখা যাক কিভাবে সেটা আমরা ব্যবহার করব। তাহলে গোলীয় আয়না, সমতল আয়না তো আমরা ব্যবহার করি নিজের মুখে দেখার জন্য, চেহারা দেখার জন্য। বাট এই যে গোলীয় আয়নাগুলো, এই গোলীয় আয়নাগুলো আসলে কখন কিভাবে ব্যবহার করা হয়? ঠিক আছে, 1 নম্বর হচ্ছে বিবর্ধন, অর্থাৎ কোনো একটা জিনিসের বিবর্ধিত ছবি দেখার জন্য গোলীয় আয়না ব্যবহার করা হয়। আমরা জানি যে অবতল দর্পণে বিবর্ধিত এবং খর্বিত দুই ধরনের বিম্বই দেখা যায়। সেক্ষেত্রে বিবর্ধিত বিম্ব দেখার জন্য অবশ্যই আমাদেরকে কী করতে হবে? অবতল দর্পণ ব্যবহার করতে হবে। আমরা যেহেতু দেখতে পেয়েছি একটা প্রতিবিম্ব কখনো প্রকৃত বস্তু থেকে ছোট হয়, কখনো বড় হয়, এটা শুধুমাত্র অবতল দর্পণেই হয়, উত্তল দর্পণে এটা হয় না। তাই বিষয়টি ব্যাখ্যা করার জন্য বিবর্ধন বলে একটা শব্দ ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ কতটুকু আসল বস্তু থেকে তার বিম্বটা কত গুণ বড়। ঠিক আছে, প্রতিবিম্বটি মূল বস্তু থেকে কত গুণ বড় সেটাকে বিবর্ধন বলা হয়। যদি একটা বস্তুর আকার এল হয় এবং তার প্রতিবিম্বের আকার হয় ভি প্রাইম,
তাহলে সরি এল এবং এল প্রাইম, তাহলে তার বিবর্ধনটা এম ইজ ইকুয়াল টু হবে এল প্রাইম ডিভাইডেড বাই এল, অর্থাৎ উপরে হবে কি বিম্বের দৈর্ঘ্য, উপরে কি বিম্বের দৈর্ঘ্য, নিচে হচ্ছে বস্তুর প্রকৃত দৈর্ঘ্য অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য। তাহলে যদি বিম্বের দৈর্ঘ্য বেশি হয় আর বস্তুর দৈর্ঘ্য কম হয়, সেক্ষেত্রে এম এর মান হবে কি গ্রেটার দ্যান 1। তাহলে এম এর মান যদি একের চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে বিবর্ধিত হবে। আবার যদি বিম্বের দৈর্ঘ্যটাই কম হয়, বস্তুর দৈর্ঘ্য ছোট বেশি হয়, তাহলে আমরা জানি যে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে এটা 1-এর চেয়ে ছোট সংখ্যা হবে। তাহলে এম লেস দ্যান 1, এম যদি লেস দ্যান 1 হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে খর্বিত বস্তু। আবার যদি বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য সমান হয় তাহলে এম এর মান হবে কত 1। তার মানে এম যখন বিবর্ধনের মান যখন 1 হবে তাহলে আমরা বলতে পারবো এখানে বস্তু এবং বিম্বের দৈর্ঘ্য সমান। এখন তোমরা বলো দেখি যে বিবর্ধনের মান এম কোন ধরনের দর্পণে হবে। ঠিক আছে, এটা ডেফিনেটলি সমতল দর্পণে হবে। তার কারণ সমতল দর্পণে আমরা জানি যে বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য সেম হয়, এই জন্য সমতল দর্পণে বিবর্ধনের মান হচ্ছে 1। এবার তোমরা বলো দেখি উত্তল দর্পণে বিবর্ধনের মান তাহলে কেমন হবে। আমরা জেনেছি যে উত্তল দর্পণে সবসময় ছোট বিম্ব তৈরি হবে, খর্বিত বিম্ব। তাহলে উত্তল দর্পণে অল টাইম বিবর্ধনের মান 1-এর চেয়ে কী হবে কম হবে। তাহলে ঠিক আছে, তাহলে এই ধরনের এমসিকিউ আসে যে কোনো একটা দর্পণে বিবর্ধনের মান সবসময় 1-এর চেয়ে ছোট, তাহলে এটা অবশ্যই কি উত্তল দর্পণ। আর অবতল দর্পণের ক্ষেত্রে এটা এম এম গ্রেটার দ্যান 1 হইতে পারে, এম লেস দ্যান 1 হইতে পারে। জেনারেলি আমরা দেখেছি যে এইরকম একটা ডিভাইডেশন আছে, এটা হচ্ছে সি, এটা এফ। যদি সি এর উপরে থাকে কোনো বস্তু তাহলে বিবর্ধনের মান হচ্ছে কত 1। যদি সি এর বাইরে থাকে বস্তু, যদি সি এর চেয়ে বেশি দূরত্বে থাকে তাহলে বিবর্ধনের মান 1-এর চেয়ে ছোট, বিবর্ধনের মান কি 1-এর চেয়ে ছোট। আর যদি বস্তু সি এর ভিতরে ঢুকে যায় তাহলে বিবর্ধনের মান 1-এর চেয়ে বেশি হবে। ঠিক আছে, এটা একটা জেনারেল গাইডলাইন তোমরা মাথায় রাখবা। এখন দেখো, আমরা যখন টেলিস্কোপে কোনো বস্তুকে দেখি, খালি চোখে দেখলে সেটাকে যত বড় দেখানোর কথা, টেলিস্কোপে দেখলে সেটাকে সেই তুলনায় যত বড় দেখাবে, সেটাই হচ্ছে টেলিস্কোপের বিবর্ধন। অর্থাৎ জেনারেলি একটা বস্তুকে আমরা যেমন দেখি তার চেয়ে বড় দেখাটাই হচ্ছে বিবর্ধন। ঠিক আছে, এরপর হচ্ছে আয়নার ব্যবহার, ইউজেস অফ মিরর্স। 8.8.1 সাধারণ আয়না। দৈনন্দিন জীবনে সাধারণ আয়না ব্যবহার হয় সবচেয়ে বেশি। ঠিক আছে, সাধারণ আয়না সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি। যখনই একদিকে পাঠানো আলোকে অন্যদিকে নিতে হয় তখন আমরা সাধারণ আয়না ব্যবহার করি। অর্থাৎ আলোকে যদি বাঁকিয়ে নিতে হয়, একদিকে আলো আছে আমরা অন্যদিকে সেই আলোটা ফেলতে চাচ্ছি, সেক্ষেত্রে সাধারণ আয়না ব্যবহার করা হয় অ্যাঙ্গেল পরিমাপ করার মাধ্যমে। তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো সাধারণ আয়নায় ডান এবং বাম দিক বদলে যায়, অর্থাৎ ডান হয়ে যায় বাম, বাম হয়ে যায় ডান। তাই যদি আমরা যদি আমাদেরকে ডান বাম অবিকৃত রাখতে হয় তাহলে একটি আয়নার প্রতিবিম্ব অন্য একটি আয়নার দ্বারা দ্বিতীয়বার প্রতিফলিত করে আবার ঠিক করে নিতে হয়। অর্থাৎ সাধারণ আয়না যেহেতু কি করে, তোমার ডান বাম প্রত্যেকবার প্রতিফলনের পর সে ডানকে বাম করে দেয়, বামকে ডান করে দেয়। তাহলে একবার যদি আমরা কোনো একটা আয়নাতে প্রতিফলন ঘটাই তাহলে সেটা ডান বাম হয়ে যাবে, এবং ওই প্রতিবিম্বটার জন্য যদি আবার নতুন একটা প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওটা আবার কি হবে, দুইবার ডান বাম চেঞ্জ হয়ে গিয়ে শেষ পর্যন্ত সেটি সমান হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি তাহলে এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হলো যে যদি আমরা কি সাধারণ আয়নায় যদি আমরা তোমার সোজা চিত্র দেখতে চাই, অর্থাৎ ডান বাম আমরা কি করতে চাই না, উল্টা দেখতে চাই না, সেক্ষেত্রে আমাদেরকে কোন আয়নাটাকে কিভাবে অ্যারেঞ্জ করতে হবে, তাহলে সেটি হচ্ছে যে দুইবার আমাদেরকে দুইটা আয়না ব্যবহার করতে হবে। অর্থাৎ একটা আয়নার বিম্ব আর একটি আয়নায় ফেলে সেই বিম্বটাকে আমাদের দেখতে হবে। সাধারণ আয়নার প্রতিবিম্ব ডান বামের পরিবর্তন হয়। দুটি আয়নাকে পরস্পরের সাথে 90 ডিগ্রিতে রেখে সেটাকেই আমরা একটি আয়না হিসেবে ব্যবহার করলে ডান বামের পরিবর্তন হয় না। দুটি আয়না দিয়ে বিষয়টি পরীক্ষা করে দেখো। তাহলে এখানে একটা আয়না ডান হয়ে গেছে বাম, বাম হয়ে গেছে ডান। দেখো যে এটা ডান দিক কিন্তু ওর জন্য ওটা বাম হয়ে গেছে, তাই না তোমরা? আর এখানে যেটা হয়েছে, দুইটা আয়না যদি 90 ডিগ্রিতে রাখা হয় তাহলে তুমি যদি এই তোমার ছবিটা এখানে সরাসরি দেখো তাহলে তো কি হবে, বাম ডান দেখাবে, কিন্তু এর বিম্বটা তখন এর মধ্যে তৈরি হবে। ঠিক আছে, এখানে এই যে তোমার বিম্ব, এই আয়নায় তোমার একটা বিম্ব তৈরি হবে, এই আয়নায় তুমি তোমার বিম্ব আসলে কি
এই যেহেতু প্যারালালি আছে বিম্বটা ওইভাবে দেখতে পাবে না, বিম্বটা অনেক দূরে হবে। এরপর এখানে যে বিম্বটা তৈরি হয়েছে সেই বিম্বটা আবার কি হবে, এখানে তুমি দেখতে পাবা। ফলে এখানে যে একটা নতুন বিম্ব তৈরি হবে, আর তুমি যদি ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াও তাহলে তোমার দেখা যাবে যে এইখানে তোমার শরীরের অর্ধেক বিম্ব এইদিকে তৈরি হবে, এই সংযোগস্থলের অর্ধেক বিম্ব, সংযোগস্থল যদি এটা হয় তোমাকে, যদি সংযোগটা খুব সূক্ষ্মভাবে হয় তাহলে তোমার বিম্বের অর্ধেক এইদিকে দেখতে পাবা, অর্ধেক এইদিকে দেখতে পাবা। ঠিক আছে, তাহলে এই অংশের বিম্ব, তাহলে প্রথমে তোমার এই আয়নায় বিম্ব পড়বে, ঠিক আছে, তারপর সেই বিম্বের প্রতিবিম্ব আবার এই বিন্দুতে পড়বে, এই আয়নায় পড়বে, অথবা উল্টাটা ঘটবে, প্রথমে এখানে বিম্ব পড়বে, সেই বিম্বের প্রতিবিম্ব আবার এখানে হবে। ফলে একবার উল্টাবে, পরে আরেকবার উল্টাবে, দুইবার উল্টালে সেটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, এখানে খুব সাধারণ একটা বিষয় জেনে রাখা ভালো, যখন খুব ভালো প্রতিফলনের প্রয়োজন হয় তখন কিন্তু সাধারণ আয়না ব্যবহার না করে সম্পূর্ণ ভিন্ন এক ধরনের প্রতিফলন ব্যবহার করা হয়। আমরা পরের অধ্যায়ে দেখব পুরোপুরি স্বচ্ছ মাধ্যম দিয়ে কিভাবে আলোকে প্রতিফলিত করা যায়। অর্থাৎ সাধারণ যে প্রতিফলন, একদম যে আয়নাগুলো, এই আয়নাগুলোতে 96 বা 94-5% আলো প্রতিফলিত হয়, কিন্তু এক ধরনের প্রতিফলন আছে 100% প্রতিফলন হয়, সেটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সেটিকে পরে আলোচনা করা হয়। ঠিক আছে, তো এই জন্য যখন 100% প্রতিফলনের দরকার হয় তখন সাধারণ আয়নায় আসলে প্রতিফলন ঘটানো হয় না, তখন এখানে তোমার প্রতিবার প্রতিফলনের ক্ষেত্রে 3-4% আলোক শক্তি কি হয়ে যায়। যদি খুব ভালো আয়না হয় তাহলে প্রত্যেকবার প্রতিফলনের ক্ষেত্রে 4-6% আলো কি হয়ে যায়, তোমার ক্ষয় হয়ে যায়, আলো শোষিত হয়। ঠিক আছে, অর্থাৎ যত বেশি প্রতিফলন হবে আস্তে আস্তে উজ্জ্বলতাটা কমে যাবে সাধারণ আয়নাতে। ঠিক আছে, কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়েই হয়, বিশেষ একটা প্রক্রিয়ায়, এটা নেক্সট অধ্যায়ে আছে। এইখানে মোটামুটি 100% প্রতিফলন হয়। ঠিক আছে, এখানে আলোর কোনো শক্তি কমে না, 100%টাই থেকে যায়। উত্তল আয়নায়, এরপর আমরা উত্তল আয়না নিয়ে কথা বলবো। উত্তল আয়নায় যেহেতু সোজা এবং ছোট প্রতিবিম্ব তৈরি করা যায়, তো উত্তল আয়নায় কি হয়, সোজা হয় এবং ছোট প্রতিবিম্ব তৈরি হয়, কিন্তু এটা অবাস্তব হয়। তাই বড় কোনো দৃশ্যকে ছোট জায়গায় যদি আমরা দেখতে চাই তাহলে উত্তল আয়না ব্যবহার করা হয়। তো গাড়ির দক্ষ ড্রাইভাররা গাড়ি চালানোর সময় সব সময় পেছনে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করেন, সেই জন্য গাড়ির ড্রাইভারের সামনে রিয়ার ভিউ মিরর থাকে। এই মিররগুলোতে উত্তল আয়না ব্যবহার করা হয় যেন ছোট একটা আয়না দিয়েই গাড়ির পেছনে ড্রাইভাররা একটা বড় জায়গা দেখতে পায়। ঠিক আছে, একটা ছোট্ট আয়নার মধ্যে ছোট্ট একটা আয়নাটা কতটুকু থাকে, খুব বেশি আয়না বা থাকে কি, এতটুকু একটা আয়না থাকে। এই আয়নার ভিতরে গাড়ির পিছনে বিশাল বড় রাস্তা, এই রাস্তার পিছনে অনেক দূর পর্যন্ত কত গাড়ি আছে, কি হচ্ছে না হচ্ছে, সব এই ছোট্ট একটা জায়গায় দেখা যায়। এখানে আবার অনেক সময় ওই ওই আয়নার মধ্যে আবার ছোট্ট এইটুকু হয় উত্তল দর্পণ, বাকিটা প্লেন দর্পণ হয়। তো এইটুকু আয়নার মধ্যেই আবার অনেক সময় এটা পুরোটাই উত্তল হতে পারে। তো এইটুকু আয়নার মধ্যেই পিছনের বিশাল বড় একটা অংশের ছবি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তল আয়নার একটা ব্যবহার। যদিও এখানে ছোট আকারে দেখা যায় এবং কাছে দেখা যায়, প্রকৃতপক্ষে সেটা কত দূর আছে ওটা বোঝা যায় না। এটার জন্য অনেক সময় এটা উত্তল আর এটা হচ্ছে সমতল, সমতলে সে প্রকৃতপক্ষে দূরত্ব কত সেটা বুঝতে পারে, আর এখানে অনেক দূরের জিনিসটা সে কাছে দেখতে পায় এবং অনেক বড় একটা এরিয়া দেখতে পায়। আর আরেকদিকে সমতল দর্পণ থাকে, সেটা দিয়ে সে অ্যাকচুয়ালি কত দূরে একটা বস্তু আছে সেটা বুঝতে পারে। এই জন্য দুই ধরনের গ্লাস থাকে সাধারণত। এরপর হচ্ছে অবতল আয়নার ব্যবহার। তাহলে ড্রাইভিং, অনেক সময় প্রশ্ন আসে যে নিরাপদ ড্রাইভিংয়ের জন্য কোন ধরনের দর্পণ প্রয়োজন। নিরাপদ ড্রাইভিংয়ের জন্য তোমার উত্তল দর্পণ প্রয়োজন। ঠিক আছে, নিরাপদ ড্রাইভিংয়ের জন্য উত্তল দর্পণ প্রয়োজন। আরেকটা হচ্ছে অবতল আয়না। অবতল আয়নার সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে টেলিস্কোপ। অর্থাৎ টেলিস্কোপ, তার কারণ হচ্ছে যে টেলিস্কোপের কাজটা কি, টেলিস্কোপের কাজটা হচ্ছে দূরের জিনিসকে দেখা, যেমন চাঁদ, তারা, সূর্য, নক্ষত্র, গ্রহ। সূর্যকে টেলিস্কোপ দিয়ে দেখতে যাওয়া বোকামি, সূর্যকে সরাসরি টেলিস্কোপে দেখতে গেলে চোখ কানা হয়ে যাবে। খুব সম্ভবত আর্কিমিডিস, আই এম নট শিওর, তিনি সরাসরি সূর্যকে টেলিস্কোপ দিয়ে দেখতে গিয়েছিলেন, তারপর থেকেই তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ঠিক আছে, তখন এখানে খালি চোখেই সূর্যের দিকে তাকানো যায় না, সেই সূর্যকে যদি আবার শত শত গুণ বিবর্ধিত করার পর সেই সূর্যের দিকে তাকানো যায় টেলিস্কোপ দিয়ে, তাহলে এখানে কি পরিমাণ আলোর যে তীব্রতা তৈরি হবে সেটা বুঝতেই পারতেছ। ঠিক আছে, তো এমনিতে নর্মালি সূর্যের দিকে দুপুরবেলা তাকিয়ে থাকলে আমাদের অবস্থা, চোখ দেখা যায় অন্ধ হওয়ার উপক্রম হয়। ঠিক আছে,
তো যাই হোক, যেমন চাঁদ বা অন্যান্য নক্ষত্র গ্রহ যেগুলো তুলনামূলকভাবে শীতল, বা অন্য কোনো মেঘা, যেমন ইভেন সূর্যকেও দেখানো হয়, দেখা যায়, কিন্তু সরাসরি খালি চোখে না, বরং অন্য মেকানিজমে দেখা হয়। আচ্ছা, যাই হোক, তো এই যে দূরের একটা জিনিসকে কাছে এবং অপেক্ষাকৃত বড় আকারে কি দেখতে পাওয়া, মানে মেইন এখানে প্রশ্নটা হচ্ছে কত দূরে দেখা গেল, এটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে জিনিসটাকে বিবর্ধিত করে দেখা। এই জিনিসটাই হচ্ছে কি অবতল দর্পণের সবচেয়ে বড় তোমার প্লাস পয়েন্ট। তো পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে সূক্ষ্ম টেলিস্কোপে অবতল আয়না ব্যবহার করা হয়। অনেকে সাধারণভাবে মনে করে দূরের কোনো ছোট জিনিসকে অনেক বড় করে দেখানোই বুঝি ভালো টেলিস্কোপের দায়িত্ব। তো শুধু বড় করা না, সেটা দুইটা দেয়, একটা তো বড় করা, সেটাও ঠিক আছে, কিন্তু এটার চেয়েও গুরুত্বপূর্ণটা হচ্ছে যে সেটি আসলে সেটি সত্য নয়। ভালো টেলিস্কোপের দায়িত্ব অনেক কম আলোতেও স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা। তাহলে দুইটা কাজ, অবশ্যই ছোট জিনিসকে বড় করে দেখাতে হবে, না হলে তো সে হবেই না, বাট সেটার সাথে সাথে তার আরও একটা দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব, এটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কম আলোতে তাকে স্পষ্ট করে দেখানো। সেজন্য অবতল আয়নার আকার যত বড় হবে সেটি তত বেশি আলো সংগ্রহ করে তত স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করতে পারবে। পৃথিবীর সবচেয়ে বড় বড় টেলিস্কোপে অবতল আয়না ব্যবহার করা হয়। তখন কি করে অবতল আয়নার কাজটা কি? অবতল আয়না কি করে? অবতল আয়না যদি বিশাল বড় হয়, তাহলে সে কি করে, এখানে এত বড় জায়গায় যত আলো প্রতিফলিত হয় সবগুলোকেই সে কি করে, একটা ছোট্ট বিন্দুতে জমা করে, তাই না? একটা ছোট্ট বিন্দুতে সে কি করে, জমা করে। তাহলে সে এই যে তাহলে অনেক আলোকে সে কি করতেছে, এক জায়গায় জমা করতেছে। এখন এখানে যদি আমরা পর্দা লাগাই, পর্দা ফেলি এই ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে, তাহলে এইটুকু অংশে কি হবে, এইটুকু অংশে এই সমস্ত আলো পড়বে। তাহলে স্বাভাবিকভাবেই কম আলোতে কি হবে, এটা এই আলো অনেক বেশি ছিল কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখন এই সমস্ত আলো যেহেতু এইটুকু জায়গায় পড়ছে, তাহলে অবশ্যই আলোর তীব্রতা কি হবে, বেশি হবে, উজ্জ্বলতাটা বেশি হবে, ডেফিনেটলি বেশি হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে অবতল দর্পণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। অবতল আয়নার আরেকটি ব্যবহার হচ্ছে আলোকের সমান্তরাল বিম বা রশ্মিগুচ্ছ তৈরি করা। তো অবতল আয়না কি করে, সমান্তরাল বিম তৈরি করে। কিভাবে সমান্তরাল বিম তৈরি করে? তো আমরা জানি যে সমান্তরাল আলোকরশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর ফোকাসে মিলিত হয়। হরটি যদি এরকম হয়, তোমার ফোকাসের মধ্যেই কি থাকে, আলো থাকে। আলোটা যদি ফোকাসে থাকে, তাহলে যে আলোগুলো কি হবে, ফোকাস থেকে গিয়ে দর্পণে পড়বে, সেই আলোগুলো প্রতিফলনের পর কি হবে, সমান্তরালে চলে যাবে না প্রত্যেকটাই, প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে এই আলোগুলো তাহলে তাহলে কোনো একটা অবতল দর্পণের ফোকাসে যদি আমরা কোনো আলোকউৎস রাখি, তাহলে সেই আলোটা ওই দর্পণে প্রতিফলনের পর সমান্তরাল গুচ্ছে পরিণত হয়। এবং এই আলোটা সমান্তরাল গুচ্ছে আলোর যে সবচেয়ে এই সমান্তরাল গুচ্ছ আলোর প্রয়োজন কেন, সমান্তরাল আলোকগুচ্ছের প্রয়োজন কেন, এটার প্রয়োজনীয়তাটা হচ্ছে এই আলোটা কোনো ধরনের অপচয় ছাড়াই অনেক দূর পর্যন্ত কি থাকতে পারে। যেমন সাধারণত বাতির আলোটা কেমন হয়, এটা যদি একটা বাতি হয় বা ল্যাম্প পোস্ট হয়, যেটাই হোক না কেন, এই আলোটা চতুর্দিকে ছড়িয়ে যায়, তাই না? আর যত দূর যায় এটা কি হয়, অনেক বড় জায়গা জুড়ে এটা ব্যাপিত হয়, মানে বিস্তৃত হয়। ফলে এর তোমার আসলে আস্তে আস্তে এই আলোর তীব্রতাটা কমে যায়। কিন্তু এই আলোক রশ্মির এখন যদি এই সমস্ত আলোকে কি করা হচ্ছে, একটা সমান্তরাল আলোতে রূপান্তরিত করে একদম সোজা। এখন আমরা জানি যে যখন এই আলোটা সোজা যাচ্ছে, তাই সে কোনো দিকে কি হচ্ছে না, এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না, সে সোজা পথে অনেক দূর পর্যন্ত যাইতে পারবে তার তীব্রতাটা না কমিয়ে। তো এটাই হচ্ছে সমান্তরাল আলোকগুচ্ছের কি তোমার একটা বড় সুবিধা। তো সাধারণত যেগুলো তোমার জাহাজ ব্যবহার করে, অনেক সময় হেলিকপ্টার থেকে, উপর থেকে যখন হেলিকপ্টার দিয়ে নিচে অন্ধকারে কোনো কিছু খোঁজা হয়, তোমরা দেখবা যে হেলিকপ্টার, জাহাজেরটা হয়তো তোমরা দেখবা না, হেলিকপ্টারটা যারা দেখবা যে এখান থেকে একটা আলোর বিম সোজা মাটিতে পড়তেছে, একটুখানি বিস্তৃত হয়, ঠিক আছে? এই যে মাটির উপর এই হেলিকপ্টার থেকে আলো কি এক জায়গায় পড়ে। অনেক সময় মুভিতে এই সিনগুলো দেখানো হয় যে হেলিকপ্টার থেকে আলো ফেলা হচ্ছে, একটা আলোর সোজা বিম এসে অনেক উঁচু থেকে কি মাটিতে একটা ছোট্ট জায়গায় পড়তেছে এবং সেটা অনেক উজ্জ্বল। তো এই যে প্রায় সমান্তরালই আসে সেই আলোটা, একটুখানি হয়তো বিস্তৃত হয় অনেক সময়। তো দেখো তাহলে কি এখানে অনেক উজ্জ্বল একটা বিন্দু, এখানে যা কিছু আছে সব দেখা যায়। কিন্তু যদি এরকম হইতো নর্মাল আমাদের যে লাইটের মতো, এখানে একটা লাইট দেওয়া হইতো,
তাহলে এই লাইট থেকে আলো চতুর্দিকে ছড়িয়ে যাইতো। এখন কয়েক কিলোমিটার উপরের হেলিকপ্টারের আলো পৃথিবীতে এসে পৌঁছাইতে তার কোনো উজ্জ্বলতাই থাকতো না। ঠিক আছে? তাহলে এখানে অনেক শক্তির আলো ব্যবহার করতে হইতো। তো দেখা যাচ্ছে যে এখানে নরমাল একটা লাইট দিয়েই কি ওটাকে সমান্তরাল গুচ্ছে পরিণত করে পৃথিবী পৃষ্ঠে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং অনেক জায়গা জুড়ে এটা স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, এবং জাহাজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। জাহাজ সাধারণত অনেক দূর থেকে, মানে সমুদ্রে তো কি অনেক তোমার যে সার্চ লাইটটা ব্যবহার করা হয়, জাহাজ বা লঞ্চের সার্চ লাইট, এটা অনেক দূর পর্যন্ত কি দেখতে পায়। এই আলোটা অনেক দূর পর্যন্ত তোমার করতে হয়, দেখা যায় এই তোমার সমান্তরাল আলোর বিমের কারণে। তার কারণ যখন এই তোমার জাহাজের সার্চ লাইটে যখন এইরকম যেটা করা হয়, আগের দিনে যেটা করা হয়তো আগে আগে এরকম একটা অবতল দর্পণ থাকতো। এই অবতল দর্পণের কেন্দ্রে আলোর উৎস রাখা হয়তো, এখানে জ্বালানি ব্যবহার করা হয়তো। ঠিক আছে, আলোটা জ্বালানো হইতো, তারপর এই আলো এখানে পড়ে সেটা কি হইতো সামনের দিকে সমান্তরাল আকারে চলে যাইত এবং এইটাকে নড়ায়, এটাকে ঘুরানো হইতো, ঘুরিয়ে বিভিন্ন জায়গায় এই আলোর বিমটা ফেলা হইতো এবং এটা কাছে ফেলাইলেও দেখা যাইতো যে এরকম উজ্জ্বল, অনেক দূরে ফেললেও একই উজ্জ্বলতা থাকতো। ঠিক আছে, আলোর উৎসটুকু থাকে ফোকাস বিন্দুতে। আলোর উৎস কোথায় থাকে? ফোকাস বিন্দুতে। তাই সেটি অবতল আয়নায় প্রতিফলিত হয়ে সমান্তরাল বিম হিসেবে বের হয়ে আসে। ঠিক আছে, তাহলে আলোর উৎস যেহেতু ফোকাসে থাকে এই জন্য অবতল আয়নায় প্রতিফলিত হয়ে সেটা সমান্তরাল হয়ে আসে। তোমরা দৈনন্দিন জীবনে যে সার্চ লাইট ব্যবহার করো সেখানেও বাল্বটি রাখা হয় সাধারণত অবতল আয়নার ফোকাস বিন্দুতে। এখন আমরা অনেক সময় টর্চ লাইট কিছু ব্যবহার করি, তোমরা দেখে থাকবে। এখন টর্চ লাইটের ব্যবহার কম, সব জায়গাতেই বিদ্যুতের আলো পৌঁছে গেছে, রাস্তাঘাট সব জায়গাতেই, মাঠে ঘাটে। বাট আগে সাধারণত যখন এই বিদ্যুতের এত ছিল না, দেখা যায় বিশেষ করে গ্রামগঞ্জে মানুষের বাসায় বাসায় কি থাকতো, টর্চ লাইট থাকতো, পেন্সিল ব্যাটারি দিয়ে টর্চ লাইট। এখনও চার্জার টর্চ লাইট ব্যবহার করা হয়, বাট আগে পেন্সিল ব্যাটারি টর্চ লাইটটা অনেক বেশি জনপ্রিয় ছিল। সাধারণত তোমার এইরকম একটা ওইটা যদি দেখে থাকো, ওইখানে এইরকম একটা ওই যে লাইটটা আছে, ওই লাইটগুলোর পিছনে কি এইরকম একটা জিনিস থাকতো, অবতল, এইরকম একটা অবতল আয়না থাকতো। মানে এটাকে পাড়া বলা হয়, চকচক চকচক করতো। সামনের আয়নাটার কথা বলতেছি না আমি, তো ওটার গঠনটা অনেকটা এইরকম হইতো, এইরকম হয় অনেকটা গঠনটা সেটার এইরকম। ঠিক আছে, ঠিক আছে, এই যে এই তোমার ওয়ালগুলো আছে, এই ওয়ালগুলোতে চকচক, এই যে ওয়ালগুলোটাই মূলত তোমার কি এখানে পাড়া লাগানো থাকতো, এগুলো অ্যালুমিনিয়ামের প্রলেপ লাগানো থাকতো এবং এটা চকচক করতো এবং বাল্বটা থাকতো ঠিক তোমার এই জায়গায়। ঠিক আছে, বাল্বটা এখানে থাকতো। ঠিক আছে, তো এইখানে আলোগুলো কি হইতো, এখানে প্রতিফলিত হয়ে সমান্তরাল বিমে পরিণত হইতো। ঠিক আছে, এখানে এই দুই সব ওয়ালে আলো পড়তো, আর এটা কি হইতো সমান্তরাল আলোক গুচ্ছ, যেটা সোজা যাইতো কিন্তু যেটা ওয়ালে পড়তো সেটা কি হইতো সমান্তরাল গুচ্ছে পরিণত হয়ে যেত। তার কারণ এই বাল্বটাকে, এটা যেহেতু এই যে রাউন্ড, এটা এই রাউন্ডের ঠিক মাঝখানে রাখা হইতো। ঠিক আছে, ফলে যেদিক থেকে আলো এই ওয়ালে পড়তো এগুলো সমান্তরাল। এই জন্য আমরা টর্চ লাইট তোমরা দেখবা অনেক দূর পর্যন্ত কিন্তু টর্চ লাইটের আলো যায়। ঠিক আছে, তো এরপর দেখো, অবতল আয়নায় ফোকাস দূরত্বের ভেতরে কিছু থাকলে যেহেতু সোজা এবং বড় প্রতিবিম্ব তৈরি হয়, তাই কোনো কিছু বড় করে দেখতে হলেও অবতল আয়না ব্যবহার করা হয়। ডাক্তার এবং ডেন্টিস্টরা তাই অনেক সময় অনেক কিছু দেখার জন্য অবতল আয়না ব্যবহার করেন। অর্থাৎ দাঁতের মধ্যে ক্ষুদ্র যে পোকা বা পোকা খাওয়া বলি আমরা সাধারণত, কিন্তু আসলে পোকাটা কেমন জিনিস, বিষয়টা হচ্ছে ওইখানে ওই দাঁতটা ক্ষয়ে যায়, ক্ষয়ে গিয়ে সেখানে গর্ত সৃষ্টি হয়, এটাকে আমরা পোকা খাওয়া বলি। আসলে পোকায় খায় কিনা, তো যাই হোক, তো ওই যে দাঁতের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র, এগুলো দেখার জন্য তোমার ডাক্তাররা এই ধরনের অবতল আয়না ব্যবহার করেন, যেটাকে অনেক বিবর্ধিত আকারে দেখা যায়। ঠিক আছে, এরপর হচ্ছে পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক দেখার ক্ষেত্রে আয়না ব্যবহার করা হয়। পাহাড়ি রাস্তা সাধারণত আঁকা বাঁকা হয়, আবার একই সাথে উঁচু নিচু হয়। শুধু তাই নয়, অনেক সময় রাস্তার এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে গভীর খাদ থাকে। কাজেই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় অনেক সতর্ক থাকতে হয়। তারপরও স্থানে স্থানে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে যখন প্রায় সমকোণে বাঁক নিতে হয়। তখন রাস্তার অন্য পাশে কি আসছে সেটা জানার কোনো উপায় থাকে না। এরকম অবস্থায় বাঁকগুলোতে ৪৫ ডিগ্রি কোণে
বড় আকারের সমতল আয়না বসানো হয়, তখন রাস্তার দুই পাশের সব যানবাহনে রাস্তার অন্য পাশে কি আছে সেটি দেখতে পায়। রাস্তায় গাড়ি চালানো তুলনামূলকভাবে নিরাপদ হয়। তো জিনিসটা আমরা যদি ছবি এঁকে দেখাই, এখানে খুব স্পষ্ট বোঝা গেল না জিনিসটা। তো তোমরা মনে করো যে এইরকম একটা রাস্তা, ঠিক আছে, এটা একটা রাস্তাটা প্রায় সমকোণে আছে, সমকোণ বা প্রায় সমকোণ, আমি এইরকম করে ধরলাম, ঠিক আছে। এখন এই রাস্তা ঠিক এইখানে একটা পাহাড় আছে, বিশাল বড় একটা কি আছে, পাহাড় মনে করো, এটা একটা পাহাড় আছে, এটা অনেক উঁচু, ঠিক আছে, এইরকম ঘটনাটা। এখন তোমরা ভালো করে খেয়াল করো, এই জায়গায় যদি কোনো, এইখানে মনে করো একজন গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, সে কিন্তু এই জায়গায় যে গাড়িটা আছে তাকে দেখতে পাবে না, কারণ এখানে পাহাড়। ইভেন এখানে যে আছে, এটা আমি যদি এটাকে একটু বড় করে রাখতাম তাহলে আরো সুবিধা হতো, কারণ পাহাড় এত ছোট হয় না, পাহাড় জেনারেলি আরো বড় হয়, ঠিক আছে। কেমন, ঠিক আছে, যদি এইরকম হয়, পাহাড় তো অনেক বড় হয়, তাই না? তো এইরকম মনে করো, এটা পাহাড় একদম রাস্তার উপরেই উঠে গেল পাহাড়টা, এই যে এরকম বিশাল বড় একটা পাহাড় আছে এখানে, এটা উঁচু হয়ে আছে। এখন তোমরা খেয়াল করে দেখবা যে শুধুমাত্র এই 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 জায়গায় যদি কোনো গাড়ি থাকে, তাহলে এখানকার গাড়িটাই শুধু কি করবে, এই গাড়িটাকে দেখতে পাবে, ঠিক আছে। এখানে রাস্তা তো এখন এইরকম থাকে না, রাস্তা একটু কার্ভ থাকবে ডেফিনেটলি, রাস্তা এখানে কি থাকবে, প্রায় সমকোণ, মানে এইরকম থাকবে, ওকে। আচ্ছা, এখন এই জায়গার গাড়িটা এই জায়গায় দেখতে পাবে, কিন্তু গাড়ির যদি অনেক স্পিড থাকে তাহলে কিন্তু কমপক্ষে একটা মিনিমাম গাড়ির স্পিডের উপর নির্ভর করে তোমার মিনিমাম কত দূর পর্যন্ত গাড়িকে একটা রাস্তার তোমার ভিজিবল একটা ডিস্টেন্স থাকে, যে একটা গাড়ি যদি বেশি স্পিডে চলে তাহলে সেই অ্যাক্সিডেন্ট রোধ করার জন্য সেটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাইতে হয়। মোট কথা হচ্ছে হিসাবটা এরকম যে একটা গাড়ি যে স্পিডে চলতেছে, এখন তাকে যদি ব্রেক করা হয়, ব্রেক করতে করতে সে যত দূর যাবে তত দূর পর্যন্ত অ্যাটলিস্ট খালি তাকে দেখতে পাইতে হবে, তাই না? মনে করো একটা গাড়ি দেখতে পাই এই পর্যন্ত, কিন্তু তার স্পিডটা এতটাই বেশি যে সে যদি ফুল ব্রেক কষে তারপরও গাড়িটা থামতে থামতে গিয়ে এখানে থামে, তাহলে তো সে অ্যাক্সিডেন্ট করবে, তাই না? অর্থাৎ তাহলে গাড়িটা যদি একটা গাড়ি যদি ফুল ব্রেক করার পর গাড়িটা এই জায়গায় এসে থামে, তাহলে তাকে কি করতে হবে, অ্যাটলিস্ট তার চেয়ে বেশি পরিমাণ কি দেখতে পাইতে হবে। নিরাপদ ড্রাইভিংয়ের নিয়ম এটা, আমাদের দেশে রেল আছে, যাই হোক। তো এখন দেখো, তাহলে এই জায়গায় যদি সে এখানে দেখতে পায় তাহলে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সে যদি বেশি স্পিডে থাকে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন যদি এই জায়গায় থাকে তাহলে এখানে কে আছে সে পাহাড়ের কারণে দেখতে পাবে না, এই জায়গায় যদি একটা গাড়ি থাকে সে এখান থেকে পাহাড়ের কারণে দেখতে পাবে না, তাই না? এখন সেই গাড়িটা যদি স্পিড বেশি থাকে সে এই জায়গায় এসে এখানে দেখতে পাবে, তখন আর কন্ট্রোল করতে পারবে না। এই জন্য যেটা করা হয়, এইখানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আয়না বসানো থাকে, ঠিক আছে। তাহলে এই জায়গায় যদি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আয়না বসানো থাকে তাহলে কি হবে, এই আলো এখানে প্রতিফলিত হবে, এই পুরো রাস্তাটাই কি পারবে, এই যে ড্রাইভার আছে এই দুই ড্রাইভার কি করতে পারবে, এই আয়নার মধ্যে এই পুরো রাস্তাটাকে সে কি করতে পারবে, এর এইভাবে সোজাসুজি দেখতে পাবে, এর কাছে মনে হবে রাস্তাটা এই দিকে আর এই দেখতে পাবে রাস্তাটা এই দিকে, ঠিক আছে। এখন যদি এখানে কোনো একটা গাড়ি থাকে তাহলে এই ব্যক্তি সেই গাড়িটাকে কোথায় দেখবে, এই আয়নার ভিতরে অবাস্তব বিম্ব এখানে দেখতে পাবে, আর এই গাড়িটাকে এই ড্রাইভার কোথায় দেখতে পাবে, সমান দূরত্বে এখানে দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এখন শুধু তাই না, এখন এত যতদূর পর্যন্ত গাড়ি আছে সমস্ত গাড়িকে একটা সোজা রাস্তা, একটা সোজা রাস্তাতে যেরকম গাড়ি ভিজিবল হয়, ঠিক সেই রকম একটা ড্রাইভার কি করতে পারবে, এই রাস্তার সমস্ত গাড়িকে ঠিক তার কি সামনে দেখতে পাবে এই আয়নার মধ্যে, ঠিক আছে। তো এটা হচ্ছে নিরাপদ তোমার পাহাড়ি অঞ্চলে যখন যে রাস্তাগুলো বেশি বাঁকা এবং রাস্তার ঠিক মোড়েই যদি বড় গাছ, বড় পাহাড় বা বড় জঙ্গল থাকে, অনেক সময় শুধু পাহাড় থাকে বিষয়টা তা না, এখানে একটা জঙ্গল থাকতে পারে, তাই না, বিশাল একটা বন থাকতে পারে, অনেক গাছ থাকতে পারে ঘন, সেক্ষেত্রেও তো এই পাশে কি আছে দেখা যাবে না। এই জন্য এই মোড়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কয় ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা সমতল দর্পণ রাখা হয়, যেন একজন আর একজন, একটা রাস্তার মানুষ আর একটা রাস্তার মানুষকে কি করতে পারে, এই আয়নার মধ্যে দেখতে পারে, ঠিক আছে। তো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা অনুশীলনের যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করি। এখানে বলছে যে
বিভিন্ন রঙের আলোর জন্য চোখের সংবেদনশীলতার পরিমাপটি কেমন করে নির্ণয় করা হতে পারে? তো বিভিন্ন রঙের আলোর প্রতি চোখের সংবেদনশীলতা পরীক্ষা করার অনেকগুলো ওয়ে আছে। যেমন তোমরা ফেসবুকে জেনারেলি একটা পদ্ধতি দেখতে পাবা, সেখানে কি থাকে এইরকম, আমি যদি তোমাদেরকে দেখাই যে এই তোমার একটা আলোর প্যাটার্ন থাকে সাধারণত, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এইরকম একটা ইয়ে আছে এইখানে, সাধারণ এটা এটা এইখানে যদি কোনো একজন তোমার ইয়াকে তাকাইতে বলা হয়, যার চোখের সমস্যা, এখানে দেখো যে অনেকগুলো কালার আছে, প্রত্যেকটা কালারকে সে আলাদা করতে পারতেছে কিনা। যেমন আমরা যে সাধারণ চোখে, আমাদের চোখের যাদের চোখ ভালো আছে তারা দেখতে পাবে যে এখানে প্রত্যেকটা বৃত্তই কি, এখানে দেখো দেখো প্রত্যেকটা, এখানে একটা ষড়ভুজ আছে, প্রত্যেকটা ষড়ভুজকে কিন্তু, যাদের চোখের সমস্যা নাই তারা কিন্তু প্রত্যেকটা ষড়ভুজকে দেখো আলাদা আলাদা। এই যে এটা একটা ষড়ভুজ, দেখো এই দুইটা কালার কি একই রকম, খুবই কাছাকাছি কিন্তু ডিফারেন্স আছে একটুখানি। দেখো এই দুইটা কালারের মধ্যে একটুখানি ডিফারেন্স আছে, এই দুইটা কালার, এইটা কালার, এই ডিফারেন্স আছে। দেখো প্রত্যেকটা বক্সকে আলাদা করে চিহ্নিত করা যাচ্ছে কিনা। যে এই প্রত্যেকটা বক্সকে আলাদা করে চিহ্নিত করতে পারবে তাহলে বোঝা যাবে যে তার চোখের প্রবলেম নেই। এটা ছাড়াও তোমার কি আছে, আরো অনেক ধরনের ফেসবুকে তোমরা অনেক সময় চেক করতে পারবা। চেক করার কিছু আছে যে ওখানে সাধারণত কি থাকে, এরকম একটা একটা নির্দিষ্ট কালারের কি থাকে, কিছু একটা থাকে, এবং ওইখানে ওর কাছাকাছি একটা কালার দিয়ে 7 বা 8 কোন একটা সংখ্যা লেখা থাকে, ঠিক আছে। তখন সে যদি ওই লেখাটা বুঝতে পারে তাহলে বোঝা যায় তার কালারের প্রতি চোখের সংবেদনশীলতা কি খুব ভালো। আবার আরেকটা টেস্ট আছে যে একটা নির্দিষ্ট কালারের উপর একটা নির্দিষ্ট কালার, এটা একটা নির্দিষ্ট কালারের প্রতি যদি কেউ অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট কালার, এই যে এই নির্দিষ্ট কালারের প্রতি অনেকক্ষণ ধরে কেউ যদি তাকিয়ে থাকে, তারপর এই তাকানোর পর তাকে যেটা করানো হয়, তাকে একটা সাদা স্ক্রিনের উপর কি তাকাইতে দেওয়া হয়। প্রথমে তাকে একটা নির্দিষ্ট কালারের, ঠিক আছে, নির্দিষ্ট এই কালার, নির্দিষ্ট এটা হচ্ছে সবুজ কালার যদি বলি আমি, ঠিক আছে, তাহলে প্রথমে তাকে কি করা হয়, এরকম একটা সবুজ কালারের উপর অনেকক্ষণ তাকাইতে দেওয়া হয়, অনেকক্ষণ ধরে প্রায় কয়েক সেকেন্ড বা 30 সেকেন্ড বা 60 সেকেন্ড এরকম করে একটা নির্দিষ্ট কালারের প্রতি, অথবা নির্দিষ্ট কালারের বৃত্ত, একটা এরকম একটা জিনিসের উপর অনেকক্ষণ ধরে কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিট এরকম করে তাকে তাকিয়ে থাকতে বলা হয়। তারপর হঠাৎ করে তার সামনে কি করা হয়, এই কালারটা, যেমন তোমরা এখানে হঠাৎ করে ইয়া করো, তোমরা এটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকো, এরপর আমি এটাকে মুছে দিলাম, তাহলে তোমরা কি কয়েক সেকেন্ড ওই সবুজ বৃত্ত এর মধ্যে দেখতে পাচ্ছ কিনা। মানে এইখানে তোমরা কি করো, জুম করো, পরে তোমরা কি করো 1 সেকেন্ড, তোমার 30 সেকেন্ড এটার মধ্যে তাকিয়ে থাকো, তাকিয়ে থেকে হঠাৎ করে দেখো আমি এটা কি করে দেবো, মুছে দিলাম। তো ওই জিনিসটা কি তোমরা আরো কিছুক্ষণ দেখতে পাইলা কিনা। তো এইরকম করে কি করা হয়, এই যে সবুজ জিনিসটা চোখের সামনে কিছুক্ষণ আছে কিনা, তাহলে এটা থেকেই চোখের সংবেদনশীলতা জেনারেলি এইভাবে বিভিন্ন ওয়েতে পরীক্ষা করা যায়, ঠিক আছে, অনেকগুলো ওয়ে আছে। এখন দেখো বলছে যে মানুষের চোখ সবচেয়ে বেশি দেখতে পায় হলুদাভ সবুজ রং, এটা কি বলছে আসলে। তাহলে বিপদ সংকেত সবসময় লাল দিয়ে করা হয় কেন, এই যে তাহলে এটা খুব সুন্দর, আমরা দেখেছি যে আমরা দেখেছিলাম যে মানুষের চোখের সংবেদনশীলতার একটা এরকম গ্রাফ দেওয়া ছিল, তাই না। এখানে বেগুনি কালার ছিল, এরকম আস্তে আস্তে দেখবা তোমরা, এখানে সবুজ ছিল, তারপর হলুদ ছিল, মানে হলুদ এবং সবুজ কালারটা মানুষ কি এইরকম একটা বড় অংশ জুড়ে সবুজ ছিল, আর এখানে খুব সম্ভবত হলুদ ছিল। তো সবুজ আব হলুদ, আর মাঝখানে ছিল সবুজ আব হলুদ, ঠিক আছে, সবুজ আব হলুদের প্রতি সবচেয়ে বেশি মানুষের চোখ সংবেদনশীল। আর লাল তো কিন্তু একদম লাস্ট অংশে ছিল, এখানে ছিল লাল, আর এখানে ছিল তোমার কি বেগুনি ছিল, তাই না, এখানে বেগুনি ছিল, এখানে বেগুনি ছিল, এখানে লাল ছিল, একটা এই অংশ জুড়ে লাল ছিল, তাই না, আমরা দেখেছি এটা লাল ছিল, আর এইখানে ছিল তোমার বেগুনি, ঠিক আছে। আর সংবেদনশীলতা, আর এখানে সবুজ ছিল, আর এইখানে সবুজের এই পাশে হলুদ ছিল, তার মানে হলুদ এবং সবুজের মাঝখানের যে আলোটা ছিল সেটাতে সবচেয়ে বেশি সংবেদনশীল ছিল মানুষের চোখ। তো এটাই যদি হয় তাহলে লাল আলো দিয়ে কেন করা হয়, আমি এটা পড়ানোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমি তোমাদের জন্য ছবিটাই বের করলাম, এই যে দেখো আমি এটাই বলছিলাম, এইদিকে এটা বেগুনি, এটা লাল, আর এটা হচ্ছে হলুদ সবুজ, তার মানে এই যে এইখানে কি সবুজ আর হলুদ, এটা এই অংশের প্রতি মানুষের চোখ সবচেয়ে বেশি সংবেদনশীল। তারপর বিভিন্ন ধরনের সংকেত লাল কালারের হয় কেন, কেন রেড হয়। তো আমি তখন এই আলোচনাটা করেছি যখন এই অংশটুকু পড়িয়েছিলাম, তখন আমি বলেছি, তারপরও আবার তোমাদের প্রশ্ন আসছে,
বুঝতে, তো বিষয়টা হচ্ছে যে এখানে অন্য একটা আলোচনা, সেটা হচ্ছে যে দেখো এই আলোটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, এই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি বেশি, সরি তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম। এই আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আর এই আলো তরঙ্গ দৈর্ঘ্য মানে দৃশ্যমান আলোর মধ্যে এটা হচ্ছে 700 ন্যানোমিটার, ঠিক আছে, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর এই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এখন আলোগুলো সাধারণত কি হয়, যে সংকেতগুলো আসে, আর্থ যদি এরকম রাউন্ড হয়, এরকম রাউন্ড না, তো তো আমি একটু উপবৃত্তাকারী আঁকার চেষ্টা করলাম, আর্থ এরকম। তো সাধারণত আমরা যদি এখানে থাকি তাহলে সংকেতগুলো সাধারণত পৃথিবীর পৃষ্ঠের সাথে প্যারালালি চলে। এখানে রেল লাইনের ক্ষেত্রে যদি আমরা বলি, রেলের ক্ষেত্রে এখানে লাল লাইন বা রোডের ক্ষেত্রে রোডে লাল, হলুদ এবং সবুজ ব্যবহার করা হয়। একাধিক কালার ব্যবহার করা হলে লাল, হলুদ এবং সবুজ ব্যবহার করা হয়, কিন্তু যদি একটাই মাত্র কালার ব্যবহার করা হয় সেক্ষেত্রে ডেফিনেটলি সবার আগে লাল ব্যবহার করা হয়, আর এরপর সবুজ এবং হলুদ নেক্সট অপশন হিসেবে আসে, যেহেতু এগুলোর প্রতি আলো সংবেদনশীলতা বেশি। আর এখন লালটাকে প্রাধান্য দেওয়া হয় কেন, তার কারণ বেশিরভাগ আলো আসে কি প্যারালালি। তো প্যারালালি যখন এই আলোটা ভূমির সাথে প্যারালালি আসে, যখন আলোটা আসে তখন তাকে অনেকগুলো বালুকণা, ধূলিকণা, অর্থাৎ বায়ুমণ্ডল পেরিয়ে আসতে হয়। বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে, ধূলিকণা থাকে, বালিকণা থাকে, ঠিক আছে, বালিকণা থাকে, তারপর জলীয় বাষ্পের কণা থাকে, এরকম অনেক ধরনের ছোট ছোট কণা থাকে, এবং আলো যখন এগুলোর মধ্যে দিয়ে পাস করে তখন সেই আলোটা সেইগুলো ভিন্ন মাধ্যম, বায়ু এক ধরনের মাধ্যম, সেগুলো এক ধরনের মাধ্যম, তো ওই মাধ্যমগুলোতে আলো কি হয়, বাধাগ্রস্ত হয়। আমরা জানি যে কোনো তরঙ্গ যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে অথবা মাধ্যমের ঘনত্ব যখন পরিবর্তন হয় তখন জেনারেলি সেই আলোগুলো কি হয়, বিক্ষিপ্ত হয়, প্রতিফলনের কারণে, প্রতিসরণের কারণে বিক্ষিপ্ত হয়, প্রতিফলনের কারণেও বিক্ষিপ্ত হয়, প্রতিসরণের কারণেও বিক্ষিপ্ত হয়, অর্থাৎ তাদের দিকটা পরিবর্তিত হয়ে যায়। এখন আর এখানে একটা জিনিস ইনফরমেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা মাথায় রাখলেই তোমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবা, সেটা হচ্ছে যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে সেই আলো তত বেশি বিক্ষিপ্ত হবে। যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে সেই আলো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হবে, আর যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে সেই আলোটা তত কম বেশি বিক্ষিপ্ত হবে, তত কম বিক্ষিপ্ত হবে। এখন এই যে কালার প্যালেট আছে, এই কালার প্যালেটের মধ্যে সবচেয়ে তোমার এই যে নীল আলোটা, নীল আলো তরঙ্গ এই বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে এই আলো যখন প্যারালালি যাবে, ভূমির প্যারালালি, তখন এই আলোটা চতুর্দিকে সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হবে, আর লাল আলোটা সবচেয়ে কম বিক্ষিপ্ত হবে। ফলে লাল আলোটা তোমার অপচয় অপচয় করে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে, ঠিক আছে। লাল আলোটার তীব্রতাটা অক্ষুণ্ণ রেখে সে সবচেয়ে বেশি দূর যেতে পারবে, কিন্তু অন্য অন্য আলোগুলো যাওয়ার পথে লাল আলোর তুলনায় বেশি কি হবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে। লাল আলোটাও ছড়িয়ে ছিটিয়ে যাবে কিন্তু সেটি সবচেয়ে কম যাবে, কিন্তু অন্য অন্যগুলো সবচেয়ে বেশি ছড়িয়ে ছিটিয়ে যাবে। ফলে লাল আলোটাকে অনেক দূর পর্যন্ত কি ভিজিবল হিসেবে পাওয়া যাবে। এই কারণেই বিভিন্ন ধরনের যে সিম্বল আছে, তোমার যে সিগন্যালগুলো আছে, সিগন্যালগুলোতে সবার আগে লাল কালার ইউজ করা হয়, এরপর যদি আরও কালার ইউজ করতে হয় তখন সেটা সবুজ বা হলুদ, এগুলো পরবর্তী অপশন হিসেবে আসে। তাহলে এখানে মেইন পয়েন্টটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আলোর বিক্ষিপ্ত হওয়ার যে সম্পর্ক, এটা মাথায় রাখলেই অ্যান্সারটা দিতে পারবো। ওকে ওকে এরপর হচ্ছে আয়নাতে ডান বাম উল্টে যায়, উপর নিচ উল্টায় না কেন? তো এটা খুব গুরুত্বপূর্ণ, সুন্দর একটা প্রশ্ন। তোমার ডান বাম উল্টে যায়, উপর নিচ উল্টায় না কেন? তো এটার কারণটা হচ্ছে, দেখো আমরা যদি এখানে কি দেখি, আমাদের একটা আয়নাতে যদি আমরা কি দেখতে চাই, মনে করো এটা একটা আয়না, ঠিক আছে, এটা একটা আয়না, বাঁকাভাবে আঁকার চেষ্টা করলাম আমি। তো এইখানে কি আছে, একজন এখানে আছে, ঠিক আছে। তো এর যে আমরা দেখতেছি কি, এটা হচ্ছে মনে করো যে তার পিছনের অংশ, এটা হচ্ছে তার কি পিছনের অংশ, এইদিকে চুল, মাথা, ঠিক আছে। তো চোখ মাথা ওইদিকে আছে। যখন সে আয়না যখন আমরা দেখবো তখন এই যে হাত, এটা যদি পিছন হয় তাহলে আমরা মনে করো পিছন ফিরে আসি, তাহলে আমাদের এটা হবে কি ডান হাত, তাই কিনা? এটা হবে কি বাম হাত। এখন বিম্বটা যখন তৈরি হবে, এই হাতের বিম্ব ঠিক হবে, ঠিক এখানে তৈরি হবে, আর এই হাতের বিম্বটা ঠিক কোথায় তৈরি হবে, এখানে তৈরি হবে। ফলে যখন ছবিটা তৈরি হবে তখন এবার কি হবে বলো তো?
এই হাতের বিম্বটা কোথায় তৈরি হয়েছে? এখানে তৈরি হয়েছে। এই হাতের বিম্বটা তৈরি হয়েছে এখানে, এই হাতের বিম্বটা তৈরি হয়েছে এইখানে। আর আর নাক মুখ এটা সামনের অংশ তৈরি হয়েছে, ঠিক আছে? এটা কি সামনের অংশ তৈরি হয়েছে। এখন দেখো আমরা যখন এই দিকে মুখ করেছিলাম তখন এইটা ডান এবং এটা বাম। তো এখানে বিম্বটা তৈরি হচ্ছে ঠিক মুখোমুখি। বিম্বটা কিভাবে তৈরি হচ্ছে? ঠিক মুখোমুখি বিম্ব তৈরি হচ্ছে, অর্থাৎ তোমার আয়নার দিকে যে অংশটা আছে ঠিক সেই অংশটাকে আমরা এখান থেকে দেখতে পাইতেছি। এবং এই তোমার ডান দিকের যে হাতটা সেটা ডান দিকেই তৈরি হচ্ছে, বাম দিকের যে হাতটা বাম দিকেই তৈরি হচ্ছে। এখন এবার যদি আমরা কি করি, নিজেকে ওইখানে কল্পনা করি, এটা যদি ফেস হয়, এইটা ফেস যদি হয় তাহলে একটা ফেসের সাপেক্ষে এটা কি ডান, আর এটা কি বাম। তো ফেসের সাপেক্ষে এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। কিন্তু যখন বিম্ব তৈরি হয়েছে তখন তো কি হয়েছে, যে তোমার যে বাস্তব যে বস্তুটা যে ছিল সেই বস্তুর ডান দিকে তার কি হয়েছে, ডান হাতের বিম্ব তৈরি হয়েছে, বাম দিকে তার বাম হাতের বিম্ব তৈরি হয়েছে, ঠিক আছে? বাম দিকে তার বাম হাতের বিম্ব তৈরি হয়েছে। আর ফেসের ডান দিকে ডান চোখ, বাম দিকে বাম চোখের বিম্ব তৈরি হয়েছে। কিন্তু এবার আর সামনের আর তোমার কি পিছনের অংশটা হয়ে গেছে সামনে, অর্থাৎ এইখানে বিম্বটা ঠিক এইভাবে তৈরি হয় না। অর্থাৎ এখানে একটা বস্তু, এইদিকে চোখ যদি ঠিক থাকতো তাহলে কি হইতো, মনে করো এইদিকে এটা আছে সামনের অংশ, এইদিকে চোখ আছে আর এইদিকে কি আছে মাথা, তোমার এইদিকে পিঠ, ঠিক আছে? তো এরপর যদি কি হয়, জিনিসটাকে যে ঘুরে দেয়, এইদিকে যদি এবার চোখ তৈরি হয়, এইদিকে যদি পিঠ তৈরি হয় তাহলে কি হবে, ডান বাম চেঞ্জ হয়ে যাবে না? তো এই কারণেই তো সমতল দর্পণে সাধারণত যেটা হয় যে শুধুমাত্র সামনের অংশের যে ছবি সেই ছবিটাকে আমরা মুখোমুখি দেখতে পাই। আমরা আমাদের ছবিটাকে কি দেখতে পাই, যখন মুখোমুখি দেখতে পাই তখন আমরা যদি মুখোমুখি হই একজন আরেকজনের, তাহলে কিন্তু ডান বাম কি হয়ে যায়, আমার ডানটা হয়ে যায় তার বাম, তার ডানটা হয়ে যায় আমার বাম। কিন্তু বিম্ব তৈরি হওয়ার ক্ষেত্রে তো সেটা হয় না। বিম্ব তৈরি হওয়ার ক্ষেত্রে আমার ডান হাতটাই ডান দিকে হয়, বাম হাতটাই বাম দিকে হয়। ফলে ওই বিম্বটার সাপেক্ষে কি হয়ে যায়, ডান বাম উল্টো হয়ে যায়, ঠিক আছে? কিন্তু উপর নিচ উল্টায় না। কেন উপর নিচ উল্টায় না? তার কারণ উপরের বিম্ব তো উপরেই তৈরি হয়, তাই না? আর নিচের বিম্ব তো কি নিচেই তৈরি হয়। এই জন্য উপর নিচ উল্টায় না, শুধু ডান বাম উল্টায়, পার্শ্বটা উল্টিয়ে যায়, ঠিক আছে? তো মূল কারণটা হচ্ছে এখানে আমরা মুখোমুখি ছবি দেখতে পাই, তাই মুখোমুখি হইলেই ডান বাম চেঞ্জ হয়ে যায়। কিন্তু বিম্বের ক্ষেত্রে বিম্বটা আমরা মুখোমুখি দেখতে পাই, কিন্তু বিম্বটা তৈরি হওয়ার সময় তো ডান বাম চেঞ্জ হয় না। ডান হাতের বিম্ব ডান দিকেই তৈরি হয়, বাম হাতের বিম্ব বাম দিকে তৈরি হয়। ফলে বিম্বটার জন্য এটা চেঞ্জ হয়ে যায়। আর জ্যোৎস্নার আলোতে রং দেখা যায় না কেন? তো জ্যোৎস্নার আলোতে রং না দেখার কারণটা হচ্ছে যে ওইখানে আলোর উজ্জ্বলতাটা অনেক কম। যে তোমার তার থেকে যে আলোটা আসে সেই আলোটা পিওর সাদা আলো না। সেই আলোটার দুইটা কারণ, একটা হচ্ছে সেটা সূর্যের আলোর মতো সাদা আলো নয়, আর ২ নম্বর কারণ হচ্ছে এই আলোর তীব্রতাটা কি কম, ঠিক আছে? তো তো এটার চেয়ে যে জিনিসটা বেশি ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আলোর তীব্রতা কম। তো আমরা যখন কোনো একটা বস্তুকে দেখি আমাদের চোখে ২ ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোণ কোষ। যদিও এখানে আলোচনা নাই কিন্তু তারপরে ওইগুলো দিয়েছে, রড কোষ এবং কোণ কোষ। তো আমাদের রড কোষগুলো অল্প আলোতে কাজ করে। এগুলো কি করে, অল্প আলোতে কাজ করে, সেগুলো বস্তুর জাস্ট উপস্থিতি বুঝতে পারে। বস্তুর কি উপস্থিতি, অর্থাৎ বস্তুর সাদা কালো বিম্ব তৈরি করে, বস্তুর উপস্থিতিটা বুঝতে পারে, কিন্তু প্রত্যেকটা কালারকে সে আলাদা আলাদাভাবে চিনতে পারে না। এই রড কোষটা অল্প এবং অধিক উভয় আলোতেই কাজ করে। ফলে যখন আলো অল্প থাকে তখন সে কি করে, একটা বস্তুর উপস্থিতিটা, একটা বস্তুর সাদা কালো বিম্ব তৈরি করে, কিন্তু তার যে বিভিন্ন কালার সেই কালারটা সে বুঝতে পারে না। রড কোষ কালার বুঝতে পারে না। আর যে কোণ কোষগুলো আছে, এই কোণ কোষগুলো মূলত হয় রং সংবেদী। এই কোণ কোষগুলো হয় কি রং সংবেদী, অর্থাৎ রং সংবেদী কোণ কোষগুলো, এই কোষগুলো কি হয় তোমার রঙের প্রতি সংবেদনশীল হয় এবং এগুলো অল্প আলোতে কাজ করে না। যদি বেশি আলো হয় তাহলেই তারা কাজ করা শুরু করে। এই জন্য যখন আলো কম হয় তখন রং সংবেদী কোণ কোষগুলো কাজ করা বন্ধ করে দেয়। ফলে
বস্তুর কালার বোঝা যায় না। কিন্তু রড কোষ, যেগুলো রড কোষ সেগুলো অল্প আলোতেও সক্রিয় থাকে, কিন্তু রড কোষ কালারের প্রতি সংবেদনশীল না, সে শুধু বস্তুর উপস্থিতির প্রতি কি সংবেদনশীল। এই জন্য যাদের যখন আলো কম থাকে, তাদের আলো তীব্রতা কম হওয়ার কারণে সে কালার বুঝতে পারে না, কিন্তু বস্তুর উপস্থিতিটা বুঝতে পারে। ঠিক আছে, তো এটাই ছিল মেনলি কারণ। এরপর আছে জ্যোতির্বিদদের বড় টেলিস্কোপে সবসময় অবতল আয়না ব্যবহার করা হয় কেন? তো আমরা দেখলাম যে অবতল আয়না ব্যবহার করার কারণটা হচ্ছে যে এখানে অনেক দূরের বস্তুকে অল্প আলোতেও কি অনেক বেশি স্পষ্ট দেখতে পাওয়াটা জরুরি। ঠিক আছে, ঠিক আছে, এই জন্য এখানে অবতল আয়না ব্যবহার করা হয়। অবতল আয়নায় কি হয়, অনেক দূর থেকে আগত সমান্তরাল আলোকরশ্মি অবতল আয়নায় আপতিত হয়ে কি হয়, একটা বিন্দুতে এসে মিলিত হয়। ঠিক আছে, ফলে সাধারণত জ্যোতির্বিদ্যার যে বড় টেলিস্কোপ সেগুলোতে অনেক দূরের কি দেখা যায়, তারা গ্রহ, তারা নক্ষত্র গ্রহ সেগুলো দেখা যায়, এবং ওগুলো থেকে যে আলোটা আসে সেই আলোটা অনেক ক্ষীণ হয়, অনেক ক্ষীণ হয়। এই জন্য কি হয়, অনেক বড় বড় তোমার বড় বড় টেলিস্কোপে বড় বড় কি হয়, অবতল আয়না ব্যবহার করা হয়, যে আয়নাগুলো থেকে দূর থেকে আগত আলোক সমান্তরাল আলোকরশ্মিগুলো প্রতিফলনের পর একটা ছোট্ট জায়গায় কি হয়, কেন্দ্রীভূত হয়, ফলে আলোর তীব্রতাটা বেড়ে যায় এবং ওই বস্তুটার তুলনামূলক ছোট কিন্তু স্পষ্ট একটা বিম্ব তৈরি হয়। এই জন্য সেখানে অবতল আয়না ব্যবহার করা হয়। নট, এটাকে এই কারণে ব্যবহার করা হয় না যে এটা অনেক বড় করে দেখায়, কারণ আমরা জানি অবতল আয়নায় বড় জিনিস দেখার জন্য তাকে কি করতে হয়, সি এর ভিতরে রাখতে হয়, তাই না, তাহলেই বড় হয়। তো কাছের জিনিসকে ছোট এবং কাছের জিনিসকে বড় করে দেখানোর জন্য অবতল আয়না ব্যবহার করা হয়, তখন বস্তুটাকে সি এর ভিতরে রাখতে হয়। কিন্তু জ্যোতির্বিদরা সেহেতু গ্রহ নক্ষত্রের ছবি দেখে, সেটাকে তো কি করা পসিবল না, সি এর ভিতরের ডিস্টেন্সে নিয়ে আসা সম্ভব না, তাহলে ওটা অনেক দূরে থাকে, এই জন্য ওদেরকে দেখার জন্য এই যে কৌশলটা এটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। এরপর দেখো কি বলছে, আলোর নিয়মিত প্রতিফলন বলতে কি বোঝায়। আলোর নিয়মিত প্রতিফলন বলতে বোঝায় কোনো দর্পণে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি, সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর কি হবে, তিনটা জিনিসে পরিণত হবে। সমান্তরালের পর সে যদি, সেই আলোগুলোও যদি কি হয়, সমান্তরাল হয় সমতল দর্পণের জন্য। আর 2 নম্বর হচ্ছে যদি সেটা অভিসারী হয়, অভিসারী হয়, যদি কি হয়, তারা অভিসারী গুচ্ছে পরিণত হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতে মিলে যায় উত্তল দর্পণের ক্ষেত্রে। আর একটা হচ্ছে যদি তারা কি হয়, অপসারী গুচ্ছে পরিণত হয় অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, এরকম চতুর্দিকে ছড়িয়ে যায়, নির্দিষ্ট একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। ঠিক আছে, তাহলে এই 3 ধরনের, একটা সমান্তরাল, একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো দর্পণে প্রতিফলনের পর যদি সমান্তরাল হয়, অভিসারী হয় অথবা অপসারী হয়, তখন সেটাকে বলা হয় আলোর নিয়মিত প্রতিফলন। ও, নিয়মিত প্রতিফলন বলে নাই তো, আলোর প্রতিফলন বলছে, সরি। তো যাই হোক, এটা জানা থাকলো আলোর নিয়মিত প্রতিফলন কি, এটা আলোর প্রতিফলন বলছে। তা আলোর প্রতিফলন কি, যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, 2 মাধ্যমের বিভেদ তলে কিছু আলো বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে, এটাই হচ্ছে আলোর প্রতিফলন। নিয়মিত এবং ব্যাপ্ত হয়েছে বল, নিয়মিত প্রতিফলন এখানে আছে, তাহলে নিয়মিত প্রতিফলনটা এই 3টা হইলে। আর ব্যাপ্ত মানে হচ্ছে যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর সমান্তরালও হবে না, অভিসারীও হবে না, অপসারীও হবে না, ফলে তারা কি হবে, চতুর্দিকে এলোমেলো ভাবে ছড়িয়ে পড়বে, তখন সেটাকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। ঠিক আছে, দর্পণ কাকে বলে, যে ধরনের প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। তাহলে যে প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটাই হচ্ছে দর্পণ। প্রতিবিম্ব কাকে বলে, আলো প্রতিফলনের পর সেই আলো যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ কোনো একটা বস্তু থেকে আগত আলোকরশ্মি কোনো একটা দর্পণে প্রতিফলিত হয়ে বা কোনো একটা পৃষ্ঠে প্রতিফলিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে যদি প্রকৃত অর্থে মিলিত হয়, অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। ঠিক আছে, প্রতিবিম্ব কয় প্রকার ও কি কি? প্রতিবিম্ব 2 প্রকার, বাস্তব বিম্ব এবং অবাস্তব। ঠিক আছে, বাস্তব এবং অবাস্তব। অবতল দর্পণে কিভাবে বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয় তার রশ্মিচিত্র এঁকে দেখাও। অবতল দর্পণে তো সবসময় বাস্তব বিম্ব তৈরি হয়, শুধুমাত্র যদি এফ এর বাইরে, এফ এর ভিতরে না থাকে। তো এটা দেখাবা, এরা নিচে প্রশ্ন আছে, আমিও দেখাইছি অনেক, এটার আমি এখন দেখাচ্ছি না। অবতল দর্পণে কিভাবে অবাস্তব, তো অবতল দর্পণে অবাস্তব বিম্ব তৈরি হয়, সেটা যদি তোমার কি হয়,
ফোকাস দূরত্বের ভিতরে থাকে। তো এগুলো আমি দেখাইছি। এরপর বলছে যে চিত্রের মতো করে আয়না রাখা আছে। আয়নাটা রাখা আছে কি এইরকম করে, আলোক রশ্মিটি কোন দিকে যাবে। ঠিক আছে, তো আমরা যদি এটা জ্যামিতি আঁকার চেষ্টা করি, তাহলে প্রথম আলোটা যাবে কোন দিকে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, ওই সেম ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রথম আলোটা এখানে আমরা যদি আঁকি, ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল, 75, এটা তাহলে এখানেও কত ডিগ্রি হবে, 75 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এইটা হবে কত ডিগ্রি, 75। তো ওটি যদি 75 হয় তাহলে আমরা এখানে এটা 75, তাহলে এটা কত ছিল, তাহলে এটা হচ্ছে তোমার 15, তাহলে এটা হবে কত, 15। ঠিক আছে, এটা 15। ওকে, তো তাই যদি হয়, এবার লম্বটা কোথায় হবে, এটা হচ্ছে কি অভিলম্ব। ঠিক আছে, এবার এটা হবে অভিলম্ব। তো এটা যদি 15 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম কত ডিগ্রি, এটা হচ্ছে এখানে 15 ডিগ্রি দেখলাম এটা। ঠিক আছে, এটা 15 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হয় বলো দেখি। 180 থেকে 45 যদি আমরা বিয়োগ করি তাহলে এই কোণটা হবে, 180 থেকে 45 বাদ দিলে 135 ডিগ্রি হবে। 135 ডিগ্রি হলে এবার যদি আমরা এই কোণটাকে বলি তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে বলো দেখি। তাহলে এই কোণটা হবে 15 আর 35 মিলে হবে কত, 150 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 150 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 150 ডিগ্রি। আচ্ছা, ভালো কথা। তারপরে তাহলে এবার আমরা এখানে অভিলম্ব আঁকি। ঠিক আছে, এটা অভিলম্ব আঁকলাম। ঠিক আছে, তো 135 আর এটা শুধু 50 ডিগ্রি, 150 না, এটা শুধু 50 ডিগ্রি। ঠিক আছে, এটা কত ডিগ্রি হবে, শুধু 50 ডিগ্রি। তার কারণ 35 আর 15 মিলে কত হয়, 35 আর 15 50, 180 থেকে 50 বাদ দিলে 30, সরি এটা 30 ডিগ্রি, মাত্র কত ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, 90 থেকে 30 বাদ দিলে এটা হবে 60 ডিগ্রি। তো এখন 60 ডিগ্রি যেহেতু, তাহলে এই আলোটা এবার কত কত ডিগ্রিতে পড়বে, এই দিক দিয়ে 60 ডিগ্রি করেই কি যাবে, তাই না, একই কোণে যাবে 60 ডিগ্রি। তো মোটামুটি 60 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি হবে, আর এটা কত ডিগ্রি হবে, এটা হবে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা 30 ডিগ্রি। একইভাবে এটা হচ্ছে কত ডিগ্রি, এটা 100, এটা 45 ডিগ্রি হলে এটা 135 ডিগ্রি হবে। তাহলে 135, তাহলে এটা কত হবে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 135, এটা হচ্ছে 100, এটা হচ্ছে শুধু 30 ডিগ্রি। তাহলে 135 আর 30 মানে হচ্ছে 165। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 15 ডিগ্রি হবে। এটা কত ডিগ্রি হবে, 15 ডিগ্রি। তো এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এইখানে আবার, তাহলে ওটা 15 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে বলো দেখি, 90 থেকে 15 বাদ দিলে এটা 75 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এই আলোটা আবার কি হবে, 75 ডিগ্রি অ্যাঙ্গেলেই এখানে আপতিত হবে। ঠিক আছে, 75 ডিগ্রি অ্যাঙ্গেলে সে যদি আপতিত হয় তাহলে এটা যদি 75 হয় তাহলে এটাও কি হবে, 75ই হবে। আর এটা তাহলে 75 হবে, তাহলে এটা কত ডিগ্রি হবে, এটা 15 ডিগ্রি হবে। এটা মনে হয় একটুখানি সরে যাবে, তো 15 হবে। তাহলে তাহলে 15 যদি হয়, এটা তো 90, তাহলে 15, এটা কত ডিগ্রি হবে, তাহলে 90 থেকে 15 বাদ দিলে এটা আবার 75 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা এখানে আবার অভিলম্ব টানি তাহলে এই আলোটা আবারও কি হবে, 75 ডিগ্রি অ্যাঙ্গেল করেই কি হবে, কত ডিগ্রি করে, 75 ডিগ্রি করেই আবার এই দিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে আলোর গতি, আলো কোন দিকে হবে, তাহলে আমরা বলতে পারি আলোটা এই দিকে যাবে। ওকে, তো আবার ওই যে 15 ডিগ্রি করে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত, ঠিক 15 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা কি করতে পারো, প্রত্যেকটা কোণ হিসাব করে, এখানে জাস্ট ত্রিভুজের ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কনসেপ্টটাকে ব্যবহার করেই আমরা কি করবো, একটা সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণও হচ্ছে 180 ডিগ্রি, এই দুটাকে কনসেপ্ট করেই, এই কনসেপ্ট ব্যবহার করে আমি কি করলাম, ধাপে ধাপে এঁকে, যেটা 15 ডিগ্রিতে কি পড়ছিল আবার 15 ডিগ্রি হয়ে কি হবে, আলোটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো যদি নিখুঁতভাবে আঁকা যায় তাহলে হয়তো বা কি হবে,
গতিপথটা একটু অন্যরকম হতে পারে, এই সোজা এইদিকে না গিয়ে বাট এইরকমই হবে, ঠিক আছে। যেহেতু 15 আসছে ওই 21 ডিগ্রি অ্যাঙ্গেলে সে যাবে, ঠিক আছে। এরপর বলছে উত্তল আয়নায় এক্স ওয়াই বস্তুটির জন্য কই গেল এক্স ওয়াই বস্তু, এই যে এটা উত্তল আয়নায় এক্স ওয়াই বস্তুর জন্য আলোক রশ্মিগুলো এঁকে বিম্বটি কোথায় হবে তা দেখাও। তাহলে আমরা এখানে তো আঁকা আছে, তাহলে আমরা এখানে আঁকি, ঠিক আছে। তো এটা তো আমরা যখন আঁকবো, আমরা জানি যে যখন আমরা কোনো বিম্ব আঁকতে চাই তখন দুইটা, একটা পয়েন্টের জন্য দুইটা, আমরা সাধারণত এই এই ওয়াই পয়েন্টার বিম্ব এই রেখার অক্ষের উপরই কোথাও না কোথাও হবে। আর এই পয়েন্টার বিম্ব যদি আমরা বের করতে পাই এক্স ওয়াই, তাহলেই কি হবে, আমাদের বস্তুটা পাওয়া যাবে। তো তাহলে আমরা জানি কোনো একটা বিন্দুর বিম্ব পাওয়ার জন্য ওই বিন্দু থেকে অ্যাটলিস্ট দুইটা নোন আলোক রশ্মি আঁকতে হবে। তাহলে নোন আলোক রশ্মি তিনটা আছে আমাদের, একটা হচ্ছে কি সমান্তরাল, সেই সমান্তরাল আলোক রশ্মি তোমার ইয়ার পর যাবে কোন দিকে, যাবে বলো দেখি, প্রতিফলনের পর ঠিক এই দিকে যাবে, ঠিক আছে। প্রতিফলনের পর সে যাবে কোন দিকে বলো দেখি, প্রতিফলনের পর সে এফ এর সোজা যাবে, তাই না, এফ হয়ে সে এফ হয়ে যাবে, ঠিক আছে। কোন দিকে যাবে, সে এফ হয়ে এই বরাবর যাবে। আমি কেন এটা পিছন দিকে বাড়াই দিলাম, যাতে করে বুঝতে পারি যে কোথা থেকে আসতেছে, অর্থাৎ আলোটা কি হবে এই দিকে, এখান থেকে প্রতিফলিত হয়ে যাবে কোন দিকে, এই দিকে যাবে, ঠিক আছে। পিছনে বাড়াই দিলে এটা হবে, বুঝতে পারছো, ওকে। তো এটা হচ্ছে তোমার কি সমান্তরাল আলোক রশ্মিটা প্রধান ফোকাস বরাবর কি হবে, প্রতিফলিত হয়ে বাইরের দিকে যাবে, বুঝতে পারছো বিষয়টা। আরেকটি আলোক রশ্মি আমরা নেব কি বরাবর, ও বরাবর, আরেকটা আলোক রশ্মি নেব কি আমরা, ও বরাবর। তাহলে ও বরাবর আলোক রশ্মিটাকে যদি আমরা নিতে চাই তাহলে কিভাবে নেব দেখো, তো এটা হচ্ছে ও বরাবর আলোক রশ্মি, তাহলে এটা কি হবে, এইখানে প্রতিফলিত হয়ে সে এই সোজাই কি চলে যাবে, তাই না, একই সোজায় সে যাবে, বুঝতে পারছো, এইরকম হবে। তো আমরা জানি যেটা বক্রতার কেন্দ্র বরাবর যায় সেটা প্রতিফলিত হওয়ার পর একই দিক দিয়ে কি চলে যায়। এখন এই দুইটাকে যদি পিছনের দিকে মেলাই তাহলে দেখো বিম্বটা তৈরি হয়েছে কোথায়, এখানে। বিম্বটা কোথায় তৈরি হলো, এই পয়েন্টে বিম্ব তৈরি হলো, অর্থাৎ এইখানে কি লাগলো, দুইটা আলো এখানে সেট করলো, ঠিক আছে। তো এটাকে যদি আমি একটু সবুজ কালারে দেই তাহলে তোমরা কোথায় বুঝতে পারবা। আচ্ছা দেখ, আলাদা আলাদা কালারই থাক তাহলে বোঝা সুবিধা হবে। তাহলে এইখানে কি হবে, বিম্বটা তৈরি হবে, এটা হচ্ছে ওয়াই প্রাইম আর এটা হচ্ছে এক্স প্রাইম, বুঝতে পারছো। তাহলে কিভাবে আমরা রশ্মি চিত্রগুলো আঁকলাম। তো এরপর অবতল আয়নার জন্য সেম এখানে একটা আঁকি, তাহলে এটার জন্য আমরা আঁকি, কিভাবে আঁকবো দেখো। তো এখানেও আমরা দুইটা নোন, একটা আমরা সবসময় সমান্তরালটা আঁকবই, আমরা সবসময় কি করব, সমান্তরালটা আঁকবই, এটাকে সবসময় আঁকবো আমরা। তাহলে সমান্তরাল আলোক রশ্মি এখানে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয় সে কোন দিক দিয়ে যাবে বলো দেখি, প্রধান ফোকাস দিয়ে যাবে, কোন দিক দিয়ে যাবে সে, প্রধান ফোকাস দিয়ে সে যাবে, ঠিক আছে। এটাকে যদি আমরা বাড়াই দিই, ঠিক আছে, এই প্রধান ফোকাস দিয়ে গেল, ঠিক আছে। আর একটা কি আঁকবো, আর একটা আমরা প্রধান ফোকাস দিয়ে আঁকতে পারি, অথবা আর একটা কি দিয়ে আঁকতে পারি, হ্যাঁ প্রধান ফোকাস দিয়ে আর একটা আলো আঁকতে পারি, সেটা সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে। প্রধান ফোকাসের সোজা যে আলোটা, অথবা আমরা আঁকতে পারি ও বরাবর যে আলোটা যাবে, কোন বরাবর, একটা হচ্ছে এই এই বরাবর যে আলোটা যাবে, এই আলোটা প্রতিফলনের পর কি হবে বলো দেখি, ওই একই রাস্তাতেই ফিরে যাবে, একই রাস্তা দিয়ে সে ফিরে যাবে, অর্থাৎ ঠিক আছে, বুঝতে পারছো। এই দুইটা আলো একই রাস্তায়, এখান থেকে এক্স থেকে এখানে ও বরাবর গিয়ে একই রাস্তা দিয়ে সে ফিরে যাবে, আর যেটা সমান্তরাল সেটা এফ দিয়ে ফিরে যাবে, ঠিক আছে, প্রতিফলনের পর। এখন এই আলো দুইটাকে যদি আমরা বিপরীত দিকে বাড়ায় দেই তাহলে সেই দুইটা মিলবে কোথায় গিয়ে, কোনো একটা আমরা সোজা করে বাড়াই, এটা সোজা হইলো কি, হ্যাঁ সোজা, আর এটাকে যদি আমরা কি করি এই দিক দিয়ে বাড়াই দেই তাহলে এই জায়গায় মিলিত হয়েছে, আলো দুইটা কোথায় মিলিত হয়েছে, এখানে। তাহলে বিম্বটা তৈরি হবে কোথায়, দর্পণের পিছনে, বুঝতে পারছো। তাহলে কিভাবে আমরা আঁকলাম,
তাহলে যেটা সমান্তরাল আলোক রশ্মি সেটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। আর একটা আছে যেটা ও এর সোজা আলোক রশ্মি গিয়ে এখানে পড়বে, ওটা ও দিয়েই ব্যাক করবে, ঠিক আছে। অথবা আমরা এখানে চাইলে ও দিয়ে না একে ফোকাস দিয়ে আঁকতে পারতাম, তাহলে কি হইতো, তাহলে যে আলোটা তোমার ফোকাস দিয়ে যাবে, যে আলোটা ফোকাস দিয়ে যাবে ওটা কি হবে, তোমার প্রতিফলনের পর সমান্তরালে যাবে, ঠিক আছে। প্রতিফলনের পর সমান্তরালে যাবে। এরপর এটাকে যদি আমরা পিছন দিকে বাড়ায় দেই তাহলে দেখবে একই পয়েন্টেই মিলবে। তো একই পয়েন্টে, মানে আমরা যেহেতু এক্সাক্ট আঁকতে পারি নাই, এটা একটু উপরে উঠে গেছে, ঠিক আছে। তো যাই হোক, যখনই তোমরা 3টা দিতে যাবা তখনই ঝামেলা তৈরি হবে। তোমরা 3টা দিবে না, কখনোই 2টা দিবা, ঠিক আছে। তোমরা সবসময় 2টা দিবা। তাহলে তার কারণ এগুলো তো এক্সাক্ট ওইভাবে কি না আঁকা না, তাই না। আমরা তো জাস্ট কি করতেছি, আমি তো জাস্ট হাত দিয়ে দাগ টানতেছি। এখন স্পেসিফিক কি এগুলো সোজা হয়েছে, এগুলো তো সোজা হয়নি, বলে মিলে যাইতো, ঠিক আছে। তো এইভাবে কি হবে তোমার, এটাকে যদি একটুখানি এখানে দেই, এটা তো আর বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার একটু, হ্যাঁ এবার একটু হ্যাঁ এবার একটু হয়েছে, ঠিক আছে। হ্যাঁ এই যে দেখো 3টাই কিন্তু মিলে গেল। তাহলে যে আলোটা ফোকাস দিয়ে গেছে সেটা সমান্তরালে কি, যে আলোটা তোমার ফোকাস বরাবর গেছে সেটা, হ্যাঁ এবার ঠিক আছে সমান্তরালে গেছে। এবার এটাকে যদি আমার পিছন দিকে বাড়াই দেই তাহলে দেখো ওই পয়েন্টে এসে, মানে একই পয়েন্টে মিলবে। আমরা যে 2টা করি ওই জন্য 2টা করে নিলেই হবে, ঠিক আছে। এবার ঠিক আছে। তো এইখানে তোমার বিম্ব তৈরি হয়েছে, তাহলে এটা হবে ওয়াই প্রাইম আর এটা হবে এক্স প্রাইম। তো এইভাবে রশ্মি চিত্রগুলো আঁকতে হবে, ঠিক আছে। এখানে আরো রশ্মি চিত্র আঁকছে, এই সবগুলো প্র্যাকটিস করলে তোমাদের মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে বলছে অবতল আয়নায় এক্স ওয়াই বস্তুটির জন্য আলোক রশ্মিগুলোর বিম্ব এঁকে দেখো। আচ্ছা, তো এটার যদি আঁকি, এগুলো আমরা সবই এঁকেছি, তো ভালো করে দেখো। আমরা সবসময় একটা সমান্তরাল নিব, তাহলে সমান্তরাল আলোক রশ্মি একটা নিলাম, আমি আলাদা আলাদা কালার এবার ব্যবহার করছি না, ঠিক আছে। দেখো তাহলে এই আলোটা প্রতিফলিত হবে, এখানে প্রতিফলিত হয়। আমরা জানি সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলন হওয়ার পর সবসময় কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। কোন দিক দিয়ে যাবে, ফোকাস। তাহলে সে কোন দিক দিয়ে গেল, দেখো ফোকাস দিয়ে গেল, ঠিক আছে। গেল কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে গেল। আর একটা আলো কি নিতে পারি আমরা, ফোকাস দিয়ে নিতে পারি অথবা ও বরাবর নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। তো আমরা এই কালারটা অন্য কালার দিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আরেকটাকে আমরা কি নেই, ফোকাস বরাবর নেই, ফোকাস, ওটাকেও ফোকাস বরাবর নিলাম। তো এইখানে আসলো। তো যে আলোটা ফোকাস বরাবর হবে, যে আলোটা কি হবে, যে আলোটা ফোকাস বরাবর হবে সেটি প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে বলো দেখি, সমান্তরালই যাবে। সেটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, সমান্তরাল ভাবে যাবে, এই যে, ঠিক আছে। সমান্তরাল হবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, ওকে। এটা সমান্তরাল, ঠিক আছে, ওকে। তাহলে সমান্তরাল ভাবে সে এই দিক দিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিম্বটা কোথায় তৈরি হলো দেখো তো, বিম্ব তৈরি হলো এইখানে, ঠিক আছে, এই যে বিম্ব, ওকে। তাহলে তোমার এটা হলো কি ওয়াই, আর এটা হলো এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। তাহলে বিম্বটা তৈরি হলো গেলে ও এর বাইরে, ও এর বাইরে। এর প্রকৃতিটা কেমন হইলো, বিবর্ধিত হইলো, তাই না। এটা হচ্ছে, এটা বড় বিবর্ধিত, উল্টা হইলো, এবং বাস্তব আলো প্রকৃতপক্ষে এখানে মিলে গেছে, ঠিক আছে। এরপর যদি এটার জন্য আমরা আঁকতে চাই, তাহলে এখানে একইভাবে এখানে আমরা সবসময় সমান্তরাল আলোক রশ্মি নিবই, তার কারণ একটা সমান্তরাল যদি নেই আমরা, তাহলে এটা কি হলো, এখানে এই দিক দিয়ে প্রতিফলিত হয়ে সে যাবে কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে। তাহলে যেটা সমান্তরাল হবে সেটা ডেফিনেটলি কি হবে, ফোকাস দিয়েই যাবে, ঠিক আছে। এটা ফোকাস দিয়ে গেল, ওকে। আর একটা নেবো আমরা ফোকাস দিয়ে, আর একটা ও দিয়েও নিতে পারি, কিন্তু ও দিয়ে নিলে আবার দর্পণ কি হবে, দর্পণটা দেখো দর্পণ পর্যন্ত যাবে না, তাহলে আমরা ও দিয়ে না নেই, আমরা এফ দিয়ে নেই আর একটা। এটাকে যদি আমরা এফ দিয়ে নেই তাহলে প্রধান ফোকাস দিয়ে নিলাম, ঠিক আছে, এই যে। এবং প্রধান ফোকাস দিয়ে যে আলোটা কি হয়েছে আসছে, সেই আলোটা কি হবে বলো দেখি, এটা প্রতিফলনের পর সমান্তরাল হয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে সে কি করবে, ব্যাক করবে, ঠিক আছে। প্রধান অক্ষের সমান্তরাল হয়ে সে ব্যাক করলো, বুঝতে পারছো। ফলে এরা দুজন মিলিত হইলো কোথায়, মিলিত হইলো এখানে। বিম্বটা তৈরি হবে কোথায়, বিম্বটা তৈরি হবে এই পয়েন্ট, বুঝতে পারছো। তাহলে এক্স পয়েন্ট, এক্স হইলো কোনটা, এই যে হলো এক্স প্রাইম, আর এটা হলো কি ওয়াই প্রাইম, ঠিক আছে।
তাহলে এইভাবে তোমরা সমস্ত রশ্মি চিত্র আঁকতে পারবা। তো সবসময় একটা সমান্তরাল নিবাই, আর অন্যটা তোমরা ফোকাস দিয়ে নিবা। যেটা সমান্তরালে যাবে সেটা প্রতিফলনের পর এফ দিয়ে যাবে, ঠিক আছে? আর যেটা এফ দিয়ে সেটা প্রতিফলনের পর সমান্তরাল যাবে, আর যেটা ও দিয়ে সেটা ওই একই পথে ফিরে যাবে। এখানে আমরা ও দিয়ে আঁকি না, তোমরা ও দিয়ে আঁকটা কি করবা, অ্যাভয়েড করার চেষ্টা করবা, ঠিক আছে? এরপর বলছে অবতল আয়নায় এক্স ওয়াই বস্তুটির জন্য আলোক চিত্রটি, হ্যাঁ ওটা তো দেখাইলাম, ঠিক আছে? এইটা হচ্ছে 5 নম্বর ছিল, ওকে। এরপর হচ্ছে সঠিক উত্তরটির পাশে এখানে আমাদের একটা ছিল যে কই গেল, এই যে অবতল দর্পণে কিভাবে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়, এটা বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয় কিভাবে সেটা তো আমরা দেখাইলাম। এগুলো সব বাস্তব প্রতিবিম্ব, এটা বি নম্বর, এটা বাস্তব বিম্ব, ঠিক আছে? এটা বাস্তব বিম্ব, এটা বাস্তব বিম্ব। তো অবাস্তব বিম্বটা কিভাবে তৈরি হবে অবতল দর্পণে, ঠিক আছে? বাস্তব বিম্ব তো তোমরা ওখান থেকে যে কোনো একটা নিতে পারো, আর অবাস্তব বিম্ব কিভাবে তৈরি হবে সেটা আমি তোমাদেরকে এখন একটু দেখানোর ট্রাই করি, ঠিক আছে? তো দেখো, অবাস্তব বিম্ব সাধারণত তৈরি হয় যখন বস্তু প্রধান ফোকাসের ভিতরে থাকে। প্রধান ফোকাসের কি থাকে, ভিতরে থাকে। তাহলে এইটা হচ্ছে বস্তু, মনে করো এটা হচ্ছে এক্স আর এটা ওয়াই, উল্টা করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমরা এখন আঁকবো, কি আঁকবো দেখো, একটা আলো সমান্তরালে নেব, প্রধান অক্ষের সমান্তরাল আলো নেব। সেই আলোটা যাবে কোন দিক দিয়ে, প্রধান ফোকাস দিয়ে যাবে। সেই আলোটা কি হবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। অর্থাৎ এই আলোটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, ওকে। আর একটা আলো কোন দিক দিয়ে নেব আমরা, বলো দেখি? আমরা আর একটা ফোকাস দিয়েও নিতে পারি অথবা ও দিয়ে নিতে পারি, ঠিক আছে? আমরা নিতে পারি ফোকাস দিয়ে অথবা ও। তো আমরা ওটাকে সবসময় অ্যাভয়েড করার, আমরা এখানে ফোকাস দিয়ে নেব না, যেহেতু অলরেডি একটা আলো কি ফোকাস দিয়ে গেছে, সেটাকে আমরা আর নিব না, ঠিক আছে? তো এটাকে আমরা নিব কি, আর একটা আলো নেব কি ও বরাবর। আর একটা আলোকে কি বরাবর নিব আমরা, ও সরি, আর একটা আলোকে নিব আমরা ও বরাবর, ঠিক আছে? এই যে তাহলে ও বরাবর যে আলোটা নিলাম আমরা, সেটা প্রতিফলনের পর কি হবে, এটা ও বরাবর প্রতিফলিত হয়ে, ও বরাবর গিয়ে প্রতিফলিত হয়ে আবার কি হবে, ও বরাবরই কি ফিরে আসবে, ঠিক আছে? ও বরাবর ফিরে আসবে। হলুদ কালার দিলাম, এত কালার দেখতে এটা স্পষ্ট দেখা যাচ্ছে না, ঠিক আছে? এটা দেই, তাহলে ও বরাবর গিয়ে সে কি করবে, আবার ও বরাবরই ফিরে আসবে, ঠিক আছে? এই যে একই রাস্তা দিয়ে ফিরে আসবে। এখন এটাকে যদি আমরা পিছনের দিকে বাড়িয়ে দেই, ঠিক আছে? এটাকে যদি আমরা পিছনের দিকে বাড়িয়ে দেই, তাহলে এটা মিলবে কোথায়, সামনের দিকে তো মেলার কোনো সম্ভাবনা নেই, তখন এটা এইদিকে যাবে, এটা এইদিকে যাবে। এটাকে পিছনের দিকে বাড়াই দিলে আর এইখানে মিলিত হচ্ছে, ঠিক আছে? এইখানে মিলিত হলে তাহলে বিম্বটা তৈরি হবে কোথায়, এইখানে, ঠিক আছে? অর্থাৎ আলো তো এখানে প্রকৃতপক্ষে মেলে নাই, আলো তো গেছে আসলে কোন দিকে, এই দিকে। তো এই দিকে যদি কোনো একটা চোখ থাকে, সেই চোখে যখন আলোটা পড়বে, ঠিক আছে, তাহলে তার কাছে মনে হবে কি এই আলোটা আসতেছে কোন দিক থেকে, এখান থেকে আসতেছে। অর্থাৎ এটা একটা অবাস্তব বিম্ব তৈরি হলো, ঠিক আছে? তাহলে এই প্রক্রিয়া, অর্থাৎ এফ এর ভিতরে যদি কোনো বস্তু থাকে অবতল দর্পণের জন্য, তাহলে সেই ক্ষেত্রে অবাস্তব বিম্ব তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই আলোটা যদি তোমরা সি দিয়ে না নিয়ে কি নিতে, প্রধান ফোকাস দিয়ে নিতে, তাহলে কি হইতো, একই ঘটনা ঘটতো। তাহলে এটা সমান্তরালে যাইতো, ঠিক আছে? তাহলে এটা প্রতিফলনের পর কি হইতো, সমান্তরালে যাইতো। এটাকে পিছন দিকে বাড়াই দিলে এখানেই মিলতো, দেখো একই পয়েন্টে মিললো, বুঝতে পারছো? তো যেটাই নাও, যে কোনো দুইটা নিলেই হবে, তিনটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো এগুলো আমরা দেখলাম। এরপর আমরা আসি এমসিকিউতে। উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? উত্তল দর্পণ তাহলে কোথায় ব্যবহৃত হয়, উত্তল দর্পণ গাড়িতে ব্যবহার হয়, নিরাপদ ড্রাইভিংয়ে। এরপর হচ্ছে প্রতিফলন কত প্রকার, তো নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন, ব্যাপ্ত প্রতিফলন যেটাকে বলতেছি আমরা, ঠিক আছে? নিয়মিত প্রতিফলনের মধ্যে আবার তিনটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সমান্তরাল টু সমান্তরাল, একটা হচ্ছে সমান্তরাল থেকে অভিসারী, একটা সমান্তরাল থেকে অপসারী। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কেমন হয়? সমতল দর্পণে প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর আকারের সমান হয়, রাইট। পর্দায় ফেলা যায় না, এটা অবাস্তব হয়, তাই পর্দায় ফেলা যায় না। অবাস্তব বিম্ব কখনোই পর্দায় ফেলা যাবে না। দর্পণ থেকে বস্তুর দূরত্বের সমান হয়, ডিস্টেন্সটা সমান হয়, তাহলে 1 আর 3 ডিস্টেন্স সমান হয়, এটা তোমরা সবাই এক্সপেরিয়েন্স করছো। এরপর বলছে চিত্রের আলোকে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। বি ও বস্তুর প্রতিবিম্বর আকৃতি কেমন হবে, বিও এইটা কেমন হবে?
তো এটা একে যদি না বুঝি আমরা, তাহলে একে না বুঝে শর্টকাট কীভাবে করতে পারি আমরা? তাহলে আমরা জানি ইনফিনিটিতে নাম্বার 1, এখানে নাম্বার 2, সিতে নাম্বার 3, এখানে নাম্বার হচ্ছে 4। তাহলে এটা কয় নম্বর পজিশনে আছে? 4 নম্বর পজিশনে আছে। এটা 5 নম্বর পজিশন, এফ এর ভিতরে 6 নম্বর পজিশন, বাইরে 0 নম্বর পজিশন। তাহলে এটা যেহেতু 4 নম্বর পজিশনে আছে, তাহলে আমাদের কত হবে? 6 - 4 সমান আছে 2 নম্বর পজিশন। তাহলে এইখানে তাহলে দূরে তৈরি হবে, ঠিক আছে? তাহলে দূরে তৈরি হলে এটা বিবর্ধিত হবে। তাহলে এটা কি হবে? বিবর্ধিত। আর অত্যন্ত বিবর্ধিত হয় যদি ইনফিনিটিতে হয়, 1 যদি হইতো, তাহলে এটা বিবর্ধিত, তাই না? তাহলে 4 মানে 2 মানে কোথায়? এখানে। তাহলে পিছনে হইলো, তাহলে বস্তু সামনে, বিম্ব পিছনে। তাহলে ডিস্টেন্সটা বিম্ব দর্পণ থেকে বিম্বের দূরত্বটাই বেশি হয়ে যাবে, এই জন্য এটা বিবর্ধিত, ঠিক আছে? আর যদি কাছে হইতো, এই দর্পণের কাছে এই দিকে হইতো, তাহলে সেটা খর্বিত হইতো। ওকে, এটা অত্যন্ত খর্বিত আমরা বলবো না, মোটামুটি বিবর্ধিত, মোটামুটি বিবর্ধিত আর কি, অত্যন্ত বিবর্ধিত বলা যাবে না। তার কারণ সিতে এইখানেই তো কি, এই এফ এ থাকলে অত্যন্ত বিবর্ধিত হয়, ঠিক আছে? তো এরপর দেখো, বি ও বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? তাহলে কোথায় হবে ওটা তো বললামই। তাহলে কোথায় হবে? 2 নং পজিশনে। 2 নং পজিশন হচ্ছে মেরু এবং সরি, হ্যাঁ, তোমার এটাকে কি বলে? বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝামাঝি। তো বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। ওকে, মানে ফাইনিট দূরত্বে আর কি। এরপর সৃজনশীল দেখো, এটা এই সৃজনশীল, হ্যাঁ, এরপর এই সৃজনশীল প্রশ্নগুলো আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।